হ্যাঁ দেখো তোমরা অনেক সময় পুকুরের মধ্যে লাঠি বাঁকা ভাবে রাখছো না, দিছো না, দুষ্ট হয়ে দিছো না, যার পরে মনে হয়েছে কি লাঠিটা বাঁকা এই ভাঙায় মনে হয়েছে। দেখবার তাকাই উপর দিলে একটা লাঠি, মনে করো কি লাঠি যখন ডুবাবা তির্যক ভাবে, তখন মনে হয় কি যেখানে পানি যেখানে ডুবছে তার এখান থেকে একটু বাঁকা, দেখছো, খেয়াল করছো? আচ্ছা, অনেক সময় কি করছো পানিতে নামার সময় সিঁড়ি, পানির মধ্যে সিঁড়ি দেখছো না, সিঁড়ি আছে না, ঘাটলা যে আছে না, ঘাটলা মানে সিঁড়িওয়ালা যে ঘাট আছে পুকুরে আছে না, পরিষ্কার পানির মধ্যে যখন দেখবা সিঁড়িতে দেখছো কিনা, খেয়াল করছো কিনা দেখো, মনে হয় সিঁড়ি যেখানে দেখায় পা দিলে একটু নিচে মনে হয়, হ্যাঁ নিচে নেমে যায়, মনে হয় যেন সিঁড়ি এইখানে, কিন্তু পাটা একটু নিচে দিয়ে পড়ে যায়, অর্থাৎ সিঁড়ি যেখানে থাকার কথা বা একটু তার চেয়ে একটু উপরে দেখায়, মনে হয় যেন উপরে, কিন্তু আসলে পরে পা দিলে বোঝা যায় নিচে। ঠিক আছে, এগুলো আমরা দেখি কেন, আসলে এই সব জিনিস আলোর প্রতিসরণের কারণে এই সমস্যা এগুলো হয়। ঠিক আছে, এরপর খেয়াল করো তোমরা এক গ্লাস পানি নিয়ে বাড়িতে দেখবা এর উপর কলম ডুবাই দিবা, দেখবা মনে হয় কলমটা ভাঙা তির্যক করে। কথা শুনছো তো? আলোক রশ্মি কি করে, এই একটা আরো সহজ কথা বুঝো, আর প্রতিসরণ বিষয়টা কি সহজ কথা বুঝো। এই দেয়ালের ওই পাশে কি আছে আমরা দেখতে পারি, কিন্তু ওই গ্লাসের ওই পাশে কি আছে তা তো দেখতে পারি, ভালোভাবে বুঝো। অনেকে বলে যে আলোক রশ্মি মনে হয় যে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, এটা ভুল কথা। কথা হচ্ছে কি দেখো আপনাদের গ্লাসটা তো কঠিন, গ্লাসটা কঠিন না, তাহলে তার মধ্যে দিয়ে আলো যায় ঠিকই, কিন্তু এই দেয়ালের মধ্যে দিয়ে যায় না। এখানে কারণ কি, আলোক স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে, আলো কি করতে পারে, স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে, কিন্তু অস্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো কি চলাচল করতে পারে না। যেমন মনে করো পানির মধ্যে মাছ দেখো, যদি এই যে পরিষ্কার পানি হয়, স্বচ্ছ পানি হয়, তখন ভিতরে মাছ দেখা যায়, কিন্তু পুকুরে তোমাদের দেখবে বাড়ির পুকুরে মধ্যে মাছ আছে, সে মাছ দেখা যায় না, কারণ এই পানিটা অস্বচ্ছ কি অস্বচ্ছ কি অস্বচ্ছ, ঠিক আছে, স্বচ্ছ নয়। মানে পুকুরের মধ্যে অনেক মাছ থাকে না, সব মাছ যদি দেখা যায় তো তাহলে তো ভালোই লাগতো, কেমন কি ধরে নাকি, কিন্তু পানিটা তো কি স্বচ্ছ নয়, অস্বচ্ছ। ঠিক আছে, স্বচ্ছ পানি হলে সব মাছই দেখা যাইতো, বিষয়টা বুঝছো? তাহলে আলোক রশ্মি কি স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, স্বচ্ছ মাধ্যম মনে থাকবে। তাহলে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, ঠিক আছে, এই যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বারা বিভেদ পেলে তির্যক ভাবে আপতিত আলোক রশ্মি দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এখানে কয়টা জিনিস বলা হয়েছে সংজ্ঞার মধ্যে, খেয়াল করো, এইখানে সংজ্ঞার মধ্যে কয়টা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, এই কথাটা থাকতে হবে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় একটা বিষয় আছে তির্যক ভাবে, কিভাবে আলো কিভাবে হবে, তির্যক ভাবে আপতিত হবে, কিভাবে আপতিত হবে, তির্যক ভাবে আপতিত হবে, ঠিক আছে, মনোযোগ সঙ্গে খেয়াল করবা, তির্যক ভাবে আপতিত হবে, ঠিক আছে। কিভাবে তির্যক ভাবে আপতিত হয় খেয়াল করো, এই দেখো আলোক রশ্মি, এদিকে খেয়াল করো, আলোক রশ্মি এখানে আসছে ঘনমাধ্যম, দেখছো এদিক সেইটা দেখেছি আমরা পানি, এটা কি এই যে ঘনমাধ্যম লিখছে এটা, আর এটা কি হালকা মাধ্যম, আর এটা কি দেখো এই যে ঘনমাধ্যম, এটা হালকা মাধ্যম। যখন ঘনমাধ্যম থেকে আলোক ভাবে কি তির্যক ভাবে ব্যবহৃত হয়েছে, দেখো এই লম্বলম্বী হয় নাই, কিন্তু হয়েছে এই যে এন এন প্রাইম এই বরাবর কিন্তু হয় নাই, লম্বলম্বী হইলে হবে না, তির্যক ভাবে আপতিত হবে, অথবা হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে তির্যক ভাবে আপতিত হবে, তখন আলোর দিক পরিবর্তন হবে। কিরকম দিক পড়বে, এইটা যাওয়ার কথা ছিল কি এই বরাবর যাওয়ার কথা ছিল, তাই না, এদিকে সোজা যাওয়ার কথা না, কিন্তু না, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি হবে, তির্যক হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে না, আপতিত। আচ্ছা, এই যে তির্যক আপতিত হলে কি দিক পরিবর্তন, দিক যাওয়ার কথা কোন দিকে, এই যে এদিকে, এদিকে যাওয়ার কথা না, এটা কি এইদিকে, ঠিক আছে। কথা কি বলছো, আলোর এই ঘটনাগুলোকে বলা হয় কি, এই যে দিক পরিবর্তন হলো এটাকে বলা হয় কি আলোর প্রতিসরণ, ঠিক আছে না। যে এক স্বচ্ছ মাধ্যম থেকে এই একটা ঘনমাধ্যম, যে কোনো ঘনমাধ্যম, কাঁচ হইতে পারে, হ্যাঁ, তারপর পানি হইতে পারে, যে কোনো স্বচ্ছ মাধ্যম হইতে পারে, এই স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় আলোর যে দিক পরিবর্তন হয় তাকে বলা হয় কি আলোর প্রতিসরণ। আচ্ছা, এইখানে কিছু বিষয় তোমাদের লক্ষ্য হতে কি কি জানতে হবে। এখানে দেখো, এখানে হচ্ছে কি দেখো এ ও, এদিক খেয়াল করো, এ ও রশ্মি, এটা হবে কি এ ও রশ্মি, এই চিত্রে খেয়াল করো, এ ও যেটা রশ্মি এটার নাম হচ্ছে আপতিত রশ্মি, মনে রাখবে, এটার নাম হচ্ছে কি আপতিত রশ্মি। এরপরে খেয়াল করো অবি, অবিটা হচ্ছে কি আমার প্রতিসরিত রশ্মি, কোনটার নাম কি সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, কোনটার নাম কি খেয়াল রাখবা, এন ও এন প্রাইম, দেখো এন ও এন প্রাইম, এটা হচ্ছে এন প্রাইম, এখানে প্রাইম এখানে, হ্যাঁ, এন ও এন প্রাইম, এটা হচ্ছে অবিলম্ব,
হ্যাঁ, তারপরে ও হচ্ছে কি আপতন বিন্দু, আর এম ও এম প্রাইম হচ্ছে কি এইটা এটা হচ্ছে বিভেদ তল। এটা কি বিভেদ তল কি দুইটা মাধ্যমের স্পর্শ তল যেটা, ঠিক আছে। আর আপতন কোণ আই হচ্ছে কি এই যে এইখানে একটা কোণ হবে, এখানে কি হবে এইটা হচ্ছে আপতন কোণ, আর এই যে এইখানে একটা কোণ হবে এটার নাম হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে কি হলো এ ও রশ্মি আপতিত রশ্মি কি যে রশ্মিটা এসে পড়ে আসে যেটা যেটা কি আলোক রশ্মিটা আসে ওটার নাম হয় কি আপতিত রশ্মি। যেটা কি এক মাধ্যম অন্য মাধ্যমে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের ভিতর দিয়ে চলে যায়। একটা মজার বিষয় দেখো, হ্যাঁ কাচের মধ্যে যখন আমরা ভিতর দিয়ে দেখি কাচটা দেখি আবার বাইরে দেখি ওই দিকে দেখি আবার কাচটাও দেখি বাইরে দিকে, এখানে দুইটা ঘটনা ঘটে। আমরা মনে করি যে সব আলো চলে যায়, না কিছু আলো যায়। যখন যদি কিছু আলো না যাইতো যে কিছু আলো তো ফিরে আসছে, ফিরে যদি না আসতো তাহলে আমরা এই কাজটা দেখতে পাইতাম না। পানির ভিতর দিয়ে কিছু আলো চলে যায়, কিছু আলো চলে যায়, আর কিছু আলো কি ফিরে আসে বলে কি আমরা পানিটা দেখতে পারি। সব আলো কি চলে যায় না, এরকম মনে রাখবা। তাহলে খেয়াল করো এরপরে কি অবিলম্ব কি যে আপতন বিন্দু কি আপতন বিন্দু হচ্ছে যে বিন্দুতে আলোক শেষে পরে আপতিত হয়, ওই আপতিত রশ্মিতে একটা লম্ব যদি আমরা অঙ্কন করি সেটার নাম আছে অবিলম্ব, ঠিক আছে। এবার বিভেদ তল বললাম আপতন কোণ কি আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে। আপতিত রশ্মি এটা না ভালো, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন এটা হচ্ছে আপতন কোণ, আর প্রতিসরণ কোণ হচ্ছে কি প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, দেখে বুঝতে হবে যে এইটার নাম এইগুলা এখানে নিজেদের মতো করে সংজ্ঞা দিতে হবে কোনটাকে আসলে আপতন কোণ কি। এক মার্কসে কতে আসতে পারে না, কতে তো আসতে আপতন কোণ কি, তাহলে লাগবা আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে, শেষ, ঠিক আছে। এবার আসে না আপতন বিন্দু কি কতে আসতে পারে না, তাহলে এইভাবে খেয়াল রাখতে হবে যে কোনটাকে কি বলে। কথা কি বলছি বুঝছো? তাহলে এই হচ্ছে আলোর প্রতিসরণের সংক্ষিপ্ত আলোচনা নাকি। আচ্ছা, এরপরে তোমার দেখো আলোর প্রতিসরণের কি নিয়ম, দেখো মনোযোগ সহকারে খেয়াল করো। আলোর প্রতিসরণের নিয়ম তিনটা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? তিনটা কথা বলা রাখতো আলোর প্রতিসরণের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে কি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে কি দূরে সরে যায়, কি অবিলম্ব দিকে বেঁকে আছে কি এটা হচ্ছে হালকা মাধ্যম, কি হালকা মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা এটা কি ঘন, ঠিক না। তাহলে এখানে বলছে কি আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি রাষ্ট্র তখন কি হয় এইটা যাওয়ার কথা কি এই সোজা না, এই সোজা আসছে কিসের দিকে অবিলম্ব, এটা অবিলম্ব না অবিলম্বের দিকে বেঁকে আসছে, অবিলম্বের দিকে বেঁকে আসছে। মনে রাখবে যে আলোক রশ্মি খেয়াল করো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন অবিলম্বের দিকে বেঁকে আসে, ঠিক আছে। আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে যার কথা ছিল কি এই বরাবর নাকি, তারপর কি দূরে সরে যায়, কি হয়ে যায় দূরে সরে যায়। দেখো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় নাকি। মনে রাখবে। 3 নম্বরটা কি দেখো 3 নম্বরটা কি আলোক রশ্মি যে কোনো মাধ্যম থেকে অবিলম্ব বরাবর আপতিত হলে অবিলম্ব বরাবরই প্রতিসরিত হবে। অর্থাৎ হালকা মাধ্যম থেকে যদি অবিলম্ব বরাবর আসে তাহলে এই অবিলম্ব বরাবর যাবে, অথবা গণমাধ্যম থেকে যদি অবিলম্ব বরাবর আসে তো অবিলম্ব বরাবরই চলে যাবে। কথা কি ক্লিয়ার? খুঁটিনাটি বিষয়কে মনোযোগ সহকারে খেয়াল করো। এটা কি বুঝতে পারছো? আলোক রশ্মির 3টা নিয়ম। একটা হচ্ছে কি আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাবে তখন কি অবিলম্বের দিকে চলে আসবে, যখন অবিলম্ব থেকে কি দূরে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর অবিলম্ব বরাবর আসলে ওই বরাবরই প্রতিসরিত হবে। কথা কি ক্লিয়ার? এই কথাগুলো কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এই 3টা নিয়ম মনে থাকবে, এই 3টা নিয়ম কি মনে থাকবে একটা, হ্যাঁ 3টা নিয়ম মনে থাকতে হবে। এটা মনে না থাকলে চিত্র তুমি আঁকতে পারবে না, ঠিক না। কথা কি বলছি বুঝছো? আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে আলোর প্রতিসরণের নিয়মে কোনো সমস্যা আছে? সহজ কথা নাকি, যে হালকা মাধ্যম থেকে গণমাধ্যম আসলে কি অবিলম্বের দিকে সরে আসবে, আর গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো আরেকটা আছে অবিলম্ব বরাবর যদি যায় তাহলে অবিলম্ব বরাবরই প্রতিসরিত হবে, ঠিক আছে। এগুলো সব ক্ষেত্রে কি মনে হচ্ছে আলোর প্রতিসরণ মানে
আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় ঘটনাগুলা ঘটবে। কি বলছি বুঝছো? আচ্ছা দেখো খেয়াল করো, প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র কয়টা? দুইটা। কি কি দেখো, প্রথম সূত্র কি? আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। অর্থাৎ আমরা যে চিত্রটা, এখানে চিত্র আছে দেখি, দেখো না এখানে চিত্র নাই। ওকে দেখো এখানে চিত্র, দেখো এখানে যদি আমরা কি চিত্র যখন আঁকি, খেয়াল করো এখানে চিত্রটা আঁকলাম, এখানে যখন আসে আলোক রশ্মি মনে গেল হালকা, এটা হালকা মাধ্যম। আচ্ছা এখানে চিত্র দিন, মনে করো চিত্র এটি আছে, এটা বই নাই কোনটা হালকা মাধ্যম আর কোনটা ঘন মাধ্যম, দেখলে বুঝতে পারবো না কোনটা হালকা, তাহলে এটা হচ্ছে হালকা, এটা কি ঘন, এটা কি হবে? এটা বলছে একই সমতলে থাকবে। ঠিক আছে, একটা সহজ কথা। এটা তো তোমার কি আলোর প্রতিসরণীয় ছিল, কি ছিল? আলোর প্রতিফলনীয় ছিল, ছিল না? আলোর প্রতিফলন ছিল, এটা আলোর প্রতিফলনীয় ছিল। এখন কথা হচ্ছে দেখো, প্রথমত দ্বিতীয় সূত্রটা খেয়াল করো, দ্বিতীয় সূত্রটা খেয়াল করো, দ্বিতীয় সূত্রটা খেয়াল করো। দেখো দ্বিতীয় সূত্র কি? দেখো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া কি নির্দিষ্ট মাধ্যম, মনোযোগ সহকারে খেয়াল করবা। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম বলতে কি বুঝাইছে? মনে করো পানি আর কাঁচ নির্দিষ্ট মাধ্যম না, এক জোড়া বলা হয়েছে, ভালো এটা এক জোড়া, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর রশ্মির জন্য আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুব রাশি। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং এক জোড়া নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, মনে করো তুমি কি করলা, এইখানে আমরা বিষয়টা কি ভালোভাবে খেয়াল করবা। মনে করো একজন নির্দিষ্ট মাধ্যম, মনে করো পানি আর কাঁচ দিলাম, পানি আর কাঁচ, একটা নির্দিষ্ট আলো কি লাল রঙের আলো, ভালোভাবে খেয়াল করতে বলছি, লাল রঙের আলো। একজন নির্দিষ্ট মাধ্যম, মনে করো পানি এবং কাঁচ, আবার নিলাম কি নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট বর্ণ মানে কি যে তোমার কি নির্দিষ্ট বর্ণ কি লাল আলো নিলাম, এর আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব রাশি হয়। বিষয়টা কি যদি এখানে বলছি দেখো, বিষয়টা কি একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। বিষয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কি বলতে চাইছি আমি। মনে করো এখানে ছোট করে চিত্র একটু দেখো, আজ খেয়াল করো, আজ খেয়াল করো, তিনটা চিত্র আঁকলাম, কয়টা চিত্র? এইটা হচ্ছে পানি, ডব্লিউ মানে ওয়াটার, দেখো আমার মনে একটু সাউন্ড হয়, কোনো সাউন্ড হবে না, আমি ভালো বলছি। দেখো এইখানে এইখানেও দিলাম ওয়াটার নাকি, এয়ার দিলাম, এলো ওয়াটার, এয়ার ওয়াটার, এয়ার ওয়াটার। তিন ক্ষেত্রে কি হলো? এক জোড়া মাধ্যম নির্দিষ্ট হয়েছে, এক জোড়া মাধ্যম নির্দিষ্ট হয়েছে। আর দেখো আলো এবং এই সূত্রটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই সূত্রটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, খেয়াল করো কথা কি বলছো তো। দেখো না বুঝলে প্রশ্ন করবা, বলে দিলাম। দেখো এখন তিনটা চিত্রে কি নির্দিষ্ট মাধ্যম হয়েছে, একজন নির্দিষ্ট মাধ্যম হয়েছে, এখানে পানি আর পানির কি বাতাস, পানি বাতাস হয়েছে না নির্দিষ্ট মাধ্যম, তুমি চাইলে গ্লাসও নিতে পারতা, ঠিক না? আচ্ছা দেখো এখন এটা নেওয়ার পরে দেখো আলোক রশ্মি, মনে করো এখান থেকে আপতিত হইলো, এইটা খেয়াল করো, এইটা মনে করো 30 ডিগ্রি করে, কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। এরপরে এইটা মনে হয়েছে কত, মনে করো এটা হচ্ছে কত 40 ডিগ্রি করে, কত ডিগ্রি করে? 40 ডিগ্রি করে। আবার এইটা হচ্ছে মনে করো 45 ডিগ্রি করে। তিনটা কি আপতন কোণ ভিন্ন? তিনটা আপতন কোণ ভিন্ন। এখন এই আপতন কোণের জন্য কি আমার প্রতিসরণ কোণ, খেয়াল করো আমার প্রতিসরণ কোণটা কি হবে? ভিন্ন হবে না? ভিন্ন হবে, প্রতিসরণ কোণ মনে করো ভিন্ন হবে। এখন কত হবে সেটা আমরা বের করলাম না, মনে করো ভিন্ন হবে, মনে করো এখানে 20-25 এরকম হয়েছে। যাই হোক না কেন এই আপতন কোণ, এই আপতন কোণ আর এই প্রতিসরণ কোণ ভালো হয়েছে। এই আপতন প্রথমটার আপতন কোণ প্রতিসরণ কোণের অনুপাত মনে করো আসছে 5, ধরো 5, এই দ্বিতীয়টা কি 40 নেই, এখানে কি পরিবর্তন হবে না? এখানেও 5 আসবে, এখানেও 5 আসবে। বলছে এই কথাটা এখানে বলছে যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য
আপতন কোণের এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। অনুপাত মানে কি? ভাগফল না? অনুপাত। অনুপাত মানে কি? মনে করো কি সাইনের, দেখো সাইন সাইন আই বাই সাইন R1, সাইন I2 বাই সাইন I2, এইভাবে কি এটা সমান হবে। বিষয়টা কি বুঝতে পারছো? বিষয়টা কি বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, বিষয়টা কি বুঝতে পারছো? আশা করি ভালোভাবে খেয়াল করবা। দেখো এখানে মনোযোগ সহকারে খেয়াল করবা, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ঠিক আছে? মনোযোগ সহকারে খেয়াল করো, আমি একবার ক্লিয়ার করে দেবো এটা, ঠিক আছে? এখানে মনোযোগ সহকারে খেয়াল করবা, আশা করি কি খুব একবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একেবারে ক্লিয়ার হয়ে যাবে, কেউ কথা হবে না, মনোযোগ সহকারে দেখো। দেখো তোমাদের আজকের ক্লাসটা এবং এইরকম 3টা ক্লাস নেবো, এই 3টা ক্লাসে তোমাদের কি টোটাল বিষয়টা ক্লিয়ার করবো, ঠিক আছে? এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না তোমাদের, একেবারে অঙ্কে যে ঝামেলাগুলো হয় টোটাল ক্লিয়ার করবো, কিন্তু ডিস্টার্ব করে রাখো, ঠিক আছে? হ্যাঁ, আমরা অল্প সময় দেখবো, অনেক ভালো ক্লাস, ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে ভালোভাবে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে আমরা কি পাইলাম? এই জিনিসটা, এই যে এইটা যে সূত্রটা পাইলাম, দেখো ভালোভাবে খেয়াল করো। একজন নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট মানের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন করে সাইন এবং প্রতিসরণের সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুব রাশি। এই ধ্রুবকে কি দ্বারা? ইটা দ্বারা প্রকাশ, এটার নাম আছে ইটা। তোমাদের বইয়ে যদি এরকম নাই, কিন্তু আমি এখানে দেখেন, আমি তোমাদের বইয়ের নিয়মে কিভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা খেয়াল করবো। টোটাল বিষয়টা আমি শিখিয়ে দেবো আজকে, তোমাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক আছে? একটু কি বুঝছো? হ্যাঁ, এই একটা ক্লাস সুন্দরভাবে করো, দেখো করো ভালো লাগে। এই যে আলোক প্রতিসরণের কি স্নেলের সূত্র, কি সূত্র? স্নেল, বিজ্ঞানী স্নেলের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই যে আমাদের দ্বিতীয় সূত্রটাই কি স্নেলের সূত্র নামে পরিচিত। এই যে আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা, এই সূত্রটাই কি তোমার স্নেলের সূত্র নামে পরিচিত। এখানে কি বলা হয়েছে? আলোক, দেখো আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি হলো কি ওই একই, একজন নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন করে সাইন এবং প্রতিসরণ করে সাইনের অনুপাত ধ্রুব রাশি। এইটা হচ্ছে আমরা কি এই যে সাইনের এই যে আমরা দিচ্ছি অনুপাত, একটু যেটা পড়াইছি সেম, কিন্তু এখানে খেয়াল করবা, এই যে খেয়াল করো যে এই যে সূত্রটা তোমাদের বইয়ের সাথে কিভাবে আমি পরবর্তীতে আলোচনা করছি, মানে মূলত এইভাবে তোমরা ব্যাখ্যা, মনে করো 2 মার্কসে আসতে পারে খতে খতে যদি আসে যে স্নেলের সূত্রটি লেখো ব্যাখ্যা করো, তাহলে এইভাবে দিয়ে দিবা, পারবা না? পারবা? এইভাবে দিয়ে দিবা, পারবা না? তোমরা কি করবা যে এইভাবে যেভাবে আসে খেয়াল করো, এইভাবে দিবা। দেখো এই ধ্রুবকটির মান নির্ভর করে আপতন করে এবং প্রতিসরণ করে প্রকৃতি এবং আপতিত আলোক রশ্মির বর্ণের উপর। এটা কোন প্রকৃতির আছে বললাম না, ধর কি বাতাস আর কি আছে পানি, এইভাবে নাকি, ঠিক না? কথা কি বলছি বুঝছো? ওই একইভাবে খেয়াল করো যে তোমার কোন বর্ণের আলো, লাল আলো না হলুদ আলো না কি আলো, ঠিক আছে? এই আলোর উপরে কথা কি বলছি বুঝছো? কথা কি বলছি বুঝছো? হ্যাঁ, আমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি? ক্লিয়ার হয়েছে না? আচ্ছা খেয়াল করো, এইটুকু তোমরা বুঝছো নাকি? এইটুকু আমরা সামনের দিকে আগাই, সাউন্ড নাই, দেখো এরপরে খেয়াল করো, এদিকে খেয়াল করো, পরে দেখো প্রতিসরণাঙ্ক বিষয়টা কি ক্লিয়ার হবে কিন্তু। প্রতিসরণাঙ্ক নাকি, প্রতিসরণাঙ্ক বিষয়টা কি দেখো একটু খেয়াল করো, প্রতিসরণাঙ্ক বিষয়টা কি? দেখো আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন করে সাইন বা প্রতিসরণ করে সাইনের অনুপাত যে ধ্রুবকের সংখ্যা হয় তাকে প্রথম আলোর সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক যেটা বলা হয়, ঠিক আছে? প্রতিসরণাঙ্ক যেটা বলা হয়, দেখো হ্যাঁ এটা খেয়াল করো, এখানে একটু খেয়াল করবা। দেখো দেখো এদিকে খেয়াল করো যে আলোক রশ্মি যখন কি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, এই যে আমরা একটু আগে যেটা করলাম না, মনে আছে? দেখো এই যে একটা মাধ্যম সাপেক্ষে একটা মাধ্যম করলাম না,
যে একটা মাধ্যমের সাপেক্ষে একটা মাধ্যমে গেল, এইটাকে বলা হয় কি প্রতিসরণের বিষয়টা বলা হয় নাকি। দেখো বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে দাও। দেখো মনে করলাম কি আলোক রশ্মি এ মাধ্যম থেকে কি বি মাধ্যমে প্রতিসরিত হলো, এ মাধ্যম, এটার নাম দিলাম কি এ মাধ্যম, এটার নাম কি এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যম থেকে আলোক রশ্মি বি মাধ্যমে গেল, কারণ প্রতিসরণ করবে কি এ ইটা বি, এ ইটা বি সাইন আই বাই সাইন আর। এইটা যখন তোমরা কি তোমাদের মতো করে লিখবো, মানে এই যে নতুন বই তখন লিখবো কি জানো, এন বি ভাগ কত এন এ, সমান কত সাইন আই বাই কত সাইন আর। এই কথা খেয়াল রাখবা, এই যে বি কথা আমরা এখানে পড়ে আসে না, তোমাদের যে নতুন বইয়ের সূত্র এন বিটা কি উপরে যাবে, যে মাধ্যমের সাপেক্ষে সেটা নিচে, হ্যাঁ কথা কি সাপেক্ষ নিচে যাবে। আর খেয়াল করো ওই যে মাধ্যম থেকে আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে সেটা হবে কি উপরে, এই হচ্ছে কথা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো প্রতিসরণ করবো তো এইটা বি সাইন এই বাই সাইন আর, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো এখানে, এখন এ মাধ্যমের আলোর বেগ সি এ যদি হয়, এ মাধ্যমে আলোর বেগ কত, এ মাধ্যমে আলোর বেগ যদি কি হয় সি এ ধরলাম, এই যে এ মাধ্যমে আলোর বেগ কত, এই এ মাধ্যমে আলোর বেগ কত সি এ, এই এ মাধ্যমে আলোর বেগ ধরলাম সি এ, সি দ্বারা আলোর বেগ বুঝায় এ মাধ্যমে বুঝেছি, তাহলে সি বি, বি মাধ্যম বুঝেছি, এটা কি বি মাধ্যম বুঝেছি। তখন এই সূত্রটা কি হয় একইভাবে দেখো, তখন আমাদের এইটা বিষয় সাইন এ বাই সাইন আর সি এ বাই সি বি এইভাবে লেখা যায়। যখন আমাদের কি অঙ্ক করতে হবে তখন এই কাজ লাগবে, ভালো খেয়াল করো। যখন আমাদের কি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো প্রবেশ করলো, তখন আমাদের মনে করো এ মাধ্যমে আলোর বেগ দিয়ে দিল বা বি মাধ্যমের আলোর বেগ দিয়ে দিল, যেমন একটা মাধ্যমে কি আলোর বেগ কি দিয়ে দিল, তখন অপর মাধ্যমে আলোর বেগ আমার বের করতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করতে পারবো, এই যে এইটা বি সমান সি এ বাই সি বি এটা লিখতে পারবো। অথবা তুমি যদি নতুন বই যদি লেখো তখন কি লিখবো আমরা এন বি ভাগ কত এন এ সমান কত সি এ ভাগ কত সি বি। কথা ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছো। এখন এই সি এ সি বিটা কি এখান থেকে আমরা দেখো এটা হচ্ছে আলোর বেগ, এখানে কি আলোর বেগ নাকি। আচ্ছা দেখো আমরা এই যে এই সূত্রগুলো খেয়াল রাখবো, এইটা বি সমান সাইন এ বাই সাইন এ, এটা হচ্ছে সহজ, এই যে এই অংশটা সহজ নাকি, তারপর এটার সাথে এই অংশটা, তো এই যে এন বি এন এ এইটা দিয়ে অঙ্ক করতে অনেক সময় সমস্যা, ঠিক না, তারপরে সবসময় আমরা করব। বিষয়টা কি বুঝতে পারছো যে প্রতিযোগিতা আসলে বিষয় দেখো আলোক রশ্মি কি এই যে এদিকে সোজা দেওয়ার কথা না, সোজা দেওয়ার পরে কি এইটুকু বেঁকে গেছে না মাধ্যমের কারণে, দেখো এই মাধ্যমে দেখো খেয়াল করো, এই মাধ্যমে মনে করো হালকা মাধ্যম মানে বায়ু, আর এই মাধ্যম পানি বা কাঁচ, আর একটু ঘন মাধ্যম না। আমরা জানি আলোক রশ্মি কি সহজ এবং সরল পথে চলে, সবচেয়ে সহজ এখানে হবে, ঠিক আছে। যখন এই মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন এই বরাবর যাইতে দেখো অনেক দূরত্ব যেতে হয়, আবার এই কাছেও আসতে অতিরিক্ত কাছে যায়, এমন একটা রাস্তা খুঁজে নেয় যেখান থেকে আলোক শক্তিটা কি সবচেয়ে সহজ এবং কি সঠিক পথে যেতে পারবে। তো ওইভাবে কি তাদের প্রকৃতি যে যে মাধ্যমের প্রকৃতি অনুযায়ী সেটা কি কাঁচ না পানি কি সেই অনুযায়ী একটা সহজ পথ খুঁজে নেয়, যে কারণে একটি বেঁকে দেয়। এই যে বেঁকে দেওয়ার যে ঘটনাটা এটা যে আলোর প্রতিসরণ নাকি, এই যে যতটুকু মাধ্যম দিয়ে বেঁকে গেল এই জিনিসটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। মাধ্যম সব মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি এক না, একটা সাপেক্ষে প্রতিসরণাঙ্ক কি আর একটা অন্যরকম, কথা ঠিক আছে, কথা কি বলছি বুঝছো। আচ্ছা দেখো এরপরে খেয়াল করো পরম প্রতিসরণাঙ্ক কি, দেখো পরম প্রতিসরণাঙ্ক মনোযোগ সঙ্গে খেয়াল করো যে পরম প্রতিসরণাঙ্ক কি, ঠিক আছে। দেখো কথা না খেয়াল করো, অনেকেই যে আমাদের লাইভ দেখতেছে, প্রায় 16 জন আমাদের লাইভে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা নাকি সামিয়া একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে লাইভ এখানে স্টুডেন্ট তাহলে কত, এখানে আছে অনেক স্টুডেন্ট আর এখানে আছে অনেক নাকি, অনেক স্টুডেন্ট আমাদের লাইভ দেখে, গুড। আচ্ছা দেখো এখন দেখো পরম প্রতিসরণাঙ্ক, দেখো এদিকে খেয়াল করো, করা হবে না। দেখো তোমাদের বারবার বলি যে আলোর প্রতিসরণের যে অঙ্কগুলো আজকে মোটামুটি এমন একটা ধারণা নিয়ে যাবে বা বাড়িতে করবা, এরপর যে সমস্যা দেখাবা ক্লিয়ার হয়ে যাবে। সবাই কিন্তু চেষ্টা করবো না, সবাই আসছে না, আসছে নাই কে, হ্যাঁ তোমার দোস্ত কোথায়, তোমার দোস্ত আসে নাই, তোমার দোস্ত আসে নাই নাকি, হ্যাঁ আর কি তোমার দোস্ত আসে না, তো দোস্ত টাইট দিছি পুরা না আসলে নাই। দেখো আচ্ছা তোমাদের তো অনেকেই আসে না, খেয়াল করো
যাই হোক পরম প্রতিসরণ দেখো আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে কি থেকে শূন্য মাধ্যম কোনো মাধ্যম থাকবে না এরকম নাকি শূন্য মাধ্যম থেকে তাহলে নির্দিষ্ট আলোর জন্য আপতন করে সাইন এবং প্রতিসরণ করে সাইনের উপর কি ওই মাধ্যমের পরম প্রতিসরণকে বলে তাহলে ভালোভাবে বুঝো এখানে কি বলা হয়েছে মনোযোগ সহকারে খেয়াল করো যে এদিকে খেয়াল করো শূন্য মাধ্যমের আপতন কোণ নাম কত আই মানে শূন্য মাধ্যম মানে কি কোনো কি থাকবে না কোন মাধ্যম থাকবে না ওই মাধ্যম থেকে অন্য কোন মাধ্যমে প্রতিসরণের কোণ কত আর তাহলে এই ক্ষেত্রে পরম প্রতিসরণ দেখো ওই যে মনে করলাম এই যে দেখো তাই না এদিকে খেয়াল করো এইটা হচ্ছে কি শূন্য মাধ্যম এইখান থেকে আলোক রশ্মি গেল আই আপতন করে এই মাধ্যম কি এইটা হচ্ছে শূন্য মাধ্যম এটা কি শূন্য মাধ্যম খেয়াল করবা এটা হচ্ছে কি শূন্য মাধ্যম যখন আলোক রশ্মি অন্য কোনো মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে অন্য যে কোনো একটা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে ঠিক আছে তখন আমাদের এই দেখো এন এই মনে করি এটার নাম দিলাম এ মাধ্যম দিলাম নাকি এটা দিলাম কি এ মাধ্যম তাহলে এন এ এটা এ এখানে কোনো সংখ্যা আছে নাই কারণ শূন্য মাধ্যম এখানে কি শূন্য মাধ্যম এখানে শূন্য শূন্য মাধ্যম নাই তখন সাইনে বাই সাইনের কথা একই থাকবে তাহলে কিন্তু এইটাই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাই কারণ এখানে কোনো কি মাধ্যম নাই শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরণ করো এতক্ষণ আমরা কি করছিলাম এতক্ষণ করছিলাম কি এক মাধ্যমের সাপেক্ষে অন্য সত্য হতো নাকি পানির সাপেক্ষে কি পানির সাপেক্ষে কি বায়ু যাই হোক একটা মাধ্যম এখন হবে কি যে একটা মাধ্যম থাকবে না শূন্য মাধ্যম যেখানে কোনো মাধ্যম থাকবে না অন্য কোনো মাধ্যমের প্রতিসরণ যখন বাইরে করবো তখন এটাকে বলা হয় কি পরম প্রতিসরণক এটাকে কি বলা হয় পরম প্রতিসরণ মনে রাখবে সংখ্যা কিন্তু সেই একই রকম দেখো আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম এখানে ছিল এক মাধ্যম থেকে অন্য মাধ্যম ছিল আর এখানে কি শুধু শূন্য মাধ্যমটা আসবে কথা ক্লিয়ার আগে ছিল কি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে দেবে তখন আপতন করে সাইনের উপর প্রতিসরণ করে সাইনের উপর নাকি আপতন করে প্রতিসরণ করে সাইনের উপর এটা ছিল না এটা ছিল আর এখন কি এখন হচ্ছে কি শূন্য মাধ্যমের সাপেক্ষে এই হচ্ছে কথা ঠিক আছে এগুলা খেয়াল করে প্রত্যেকটা সংখ্যা কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংখ্যা কি গুরুত্বপূর্ণ কারণ কি এগুলো তোমাকে কি করতে হবে অনেক সময় কতে ক্ষতে আসে তারা জানতে হবে নাকি যেমন এখানে কিছু লেখা আছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণ 1.33 বলতে কি বোঝায় বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বলতে কি বুঝো কত 1.3 নাকি তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33 বলতে বোঝায় আলোক রশ্মি যদি বায়ু মাধ্যম থেকে দেখছো বায়ুর সাপেক্ষে না বায়ু মাধ্যম থেকে পানিতে প্রবেশ করে তাহলে আপতনের কোণে সাইন এবং প্রতিসরণ করে সাইনের অনুপাত কত হবে 1.33 হবে কথা ক্লিয়ার যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণ 1.33 বলতে বোঝায় আলোক রশ্মি যখন কি তোমার পানিতে কি বায়ু সাপেক্ষে না বায়ু থেকে কি পানিতে যাবে তখন প্রতিসরণ মানে সাইনের অনুপাত সাইন আই দেখো সাইন আই অনুপাত কত সাইন আর এটা সমান কত হবে এটা সমান কত হবে এটা সমান হবে 1.33 কথা কি বুঝতে পারছো বিষয়টা কি ক্লিয়ার যখন আলোক রশ্মি কোন মাধ্যম থেকে বায়ু মাধ্যম থেকে পানিতে প্রবেশ করবে আর কি দেখো বায়ু মাধ্যম থেকে কি পানিতে প্রবেশ করে তখন আপতন কোণের সাইন খেয়াল করবা ও প্রতিসরণ কোণের সাইন কথা কিন্তু সেই একই আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন ঠিক না কথা কিন্তু কি সেই একই না সব জায়গায় কিন্তু সেই আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ঠিক আছে দেখো এবার কাচের পরম প্রতিসরণ কত 1.5 এখানে কি পরম বলা হয়েছে দেখছো পরম কখন কি শূন্য মাধ্যমের সাপেক্ষে তো কাচ চাই যখন কি শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি দেখছো এই দুইটা কথা কিন্তু খেয়াল করবা একটা হচ্ছে তোমাদের আসতে হবে কি বায়ুর সঙ্গে পানির প্রতিসরণ বলতে কি বুঝো বা পানির প্রতিসরণ কত 1.33 বলতে কি বুঝো তখন পানি থেকে বায়ুতে যখন প্রবেশ করে আর পরম প্রতিসরণ খেয়াল করো কাচের পরম প্রতিসরণ এর মানে কি শূন্য মাধ্যম থেকে কাচের মাধ্যমে যখন কি আরে প্রবেশ করবে তখন আপতন করে সাইন এবং প্রতিসরণ করে সাইনের উপর হতে 1.5 কথা কি বুঝতে পারছো কথা ভালোভাবে খেয়াল করো প্রথমটা হচ্ছে কি বায়ুর সাপেক্ষে পরটাকে কাচের পরম প্রতিসরণ নাকি ঠিক না কথা বুঝতে পারছো ভালোভাবে খেয়াল করো বিষয়টা বুঝছো কিনা এটা কি ক্লিয়ার হয়েছে এই যে পরম প্রতিসরণাঙ্ক বিষয়টা আর প্রতিসরণাঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা প্রতিসরণাঙ্ক হচ্ছে যে ডাইরেক্ট যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এটা বলা হয় এটা কি একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের সাপেক্ষে কি আরেকটা মাধ্যম আর পরম প্রতিসরণাঙ্ক করবে এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যম মনে রাখবে
এই বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এ পর্যন্ত কি এখন আমরা কি বললাম, প্রতিসরণ অঙ্ক বললাম, নিয়ম পড়লাম, প্রতিসরণের নিয়ম পড়লাম, প্রতিসরণ অঙ্ক বললাম, পরম প্রতিসরণ যারা পড়লাম বিষয়টা ক্লিয়ার। বিষয়টা ক্লিয়ার হয়েছে? দেখো এরপরে কি এখানে আমাদের কিছু সূত্র লাগবে, যে বিভিন্ন সময় বললাম না যে তোমাদের অঙ্ক করতে তখন কিছু সূত্র প্রয়োজন হয়, সূত্রগুলো লিখে রাখো খাতায়। খেয়াল করো, একটু মনোযোগ সঙ্গে খেয়াল করা। যখন আমরা এন সমান সি বাই বি, আমরা যখন এই যে তোমাদের বর্তমানে খেয়াল করো, বর্তমান বইয়ের অনুযায়ী করবো তখন এই সূত্রগুলো লাগবে আমাদের অঙ্কের সময়, ঠিক আছে? বর্তমান বইয়ে যে তোমাদের বইটা আছে, হ্যাঁ এই বইটায় তোমাদের এই বইটা যে সূত্র অনুযায়ী লাগবে একটু খেয়াল করো। এন সমান সি বাই ভি, এখানে এন আছে কি প্রতিসরণ অঙ্ক, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সি হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে কোনো মাধ্যমের মানে যে কোনো মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে? যে মাধ্যমে প্রবেশ করে। শূন্য মাধ্যম বলতে আমরা কি বুঝেছি? বায়ু মাধ্যম বুঝেছি নাকি, দেয়া বায়ুতে আলোর বেগ। আচ্ছা দেখো দ্বিতীয় সূত্রটা কি খেয়াল করো, দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যম, এই যে কি বললাম দেখছো, এই যে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যম। দেখো দেখো এই যে হয়, দেখো যে মাধ্যমের সাপেক্ষে, দেখো দেখো যার সাপেক্ষে প্রতিসরণ নির্ণয় হবে, এন্ড হচ্ছে কি যার সাপেক্ষে প্রতিসরণ নির্ণয় করতে হবে, যে মাধ্যমের সাপেক্ষে পরিণতি করতে হবে, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণ, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, এরপরে খেয়াল করো যে এই যে কি সূত্রটা কি, দেখো এদিকে খেয়াল করো, এই যে তোমাদের যে তৃতীয় সূত্র বললাম না প্রতিসরণের সূত্রটা, n1 sin1 থিটা sin থিটা 1 n2 sin থিটা 1, তো এই হচ্ছে মূল সূত্র। এখান থেকে যদি আমরা লিখি দেখো n1 ভাগ কত n2 সমান কত sin1 ভাগ sin থিটা 1 সমান কত sin থিটা 2, ঠিক আছে? এখানে প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে এখানে কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ, প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ আর কি আপতন কোণ আর প্রতিসরণ কোণ, নাকি এই সূত্রগুলো কি আমাদের অঙ্ক করতে লাগবে, ঠিক আছে? এটা কি লাগবে, ঠিক আছে না? কথা কি বলছি বুঝছো? এই সূত্রগুলো আমাদের কি এখানে থিটা 2 হবে না? না ঠিকই তো আছে, sin থিটা 1 ভাগ কত, এটা এখানে ভুল হয়েছে, এটা কি হবে, এটা আমরা চেঞ্জ করে দিই। দেখো এটাকে কি উল্টাই গেছে নাকি, দেখো এখানে দেখো ব্যস্তকরণ করলে কি হয়, এটা যে আমরা এরকম লিখি সাইন, আমি ওইদিকে উল্টো লিখছি তো তাই চেঞ্জ হয়েছে, সাইন থিটা 2 না, তো n2 ভাগ কত n1। এখন ক্লিয়ার হয়েছে না? এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কথা ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছো? এবার ওকে খেয়াল করো, বিষয়টা ক্লিয়ার হও, মনোযোগ সঙ্গে খেয়াল করো। মনোযোগ সঙ্গে খেয়াল করো, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ তুমি কি বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার হয়েছে? সাউন্ড কি হয় দেখি, ওকে খেয়াল করো সাউন্ড। আচ্ছা আমরা কিন্তু পরবর্তীতে কি হবে এদের কি করবো, আমরা পরবর্তীতে আমরা এদের কি টোটাল এখানে শূন্য বানানোটা ভুলেছে না, দেখ আমরা তো কিসের মানুষ, এই না আমরা তো মনে করো ওই যে কি সায়েন্সের মানুষ অঙ্ক করাই, তো ওই বানান একটু ভুল হইতেই পারে, ঠিক আছে? আমাদের জন্য কি বানান কি আছে, ভুল হওয়া একটু মেনে নেওয়া যায়, সমাজ মেনে নেবে, আমরা তো সাহিত্য না, ঠিক না? আমাদের সব সাহিত্য ঠিক করতে হবে, ঠিক আছে? তো তাই তোমরা বানান ভুল করো না, নিজের বানান ভুল হয়েছে এখন কি আর বলবো, ঠিক আছে? আচ্ছা তোমরা খেয়াল করো, এরপরে এই জিনিসটা এইগুলো কি অঙ্কের সময় অধিকাংশ সময় লাগবে নাকি, আর সবচেয়ে ভালো আমি তোমাদের যত সহজভাবে অঙ্ক উপস্থাপন করছি খেয়াল করবা, দেখবা এটা সহজভাবে আগে করে দেখো ক্লিয়ার করে দেবো জায়গায়, ঠিক আছে? কথা কি বলছো বুঝছো? আচ্ছা এই আলোর প্রতিসরণ খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য, তোমাদের এসি পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন একটা থাকবেই থাকবে, ঠিক আছে? এই যে করবো না বা করতে পারবো না এরকম ধরনের কোনো কি করাই যাবে না, কথা কি বলছি বুঝছো? হ্যাঁ
আগে মনে হয় আসছে আলোর প্রতিফলন থেকে আসছে, এখানে আলোর প্রতিফলন থেকে কোনো আসে নাই। এবার গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? মনোযোগ সঙ্গে খেয়াল করবা। কি উপকার হইতেছে? হ্যাঁ, কি উপকার হইতেছে? জোরে বলো, এই স্যার উপকার হইতেছে। হ্যাঁ, আমাকে খেয়াল করো, দেখো আমরা যাই, করা হলো না, এই করা হলো না, দেখো সাউন্ড করে। হ্যাঁ দেখো, বিভিন্ন আপেক্ষিক প্রতিসরণ করে নাকি, এই 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 চারটা তোমাদের মনে রাখতে হবে। দেখো এই যে পানির সাপেক্ষে এইগুলো কিন্তু নোটবুক থেকে আসে, পানির সাপেক্ষে। তারপর কি এই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এই এই এইগুলো কিন্তু তোমাদের আসে পরীক্ষায়, ঠিক আছে? এই চারটা মুখস্থ রাখতে হবে। এই চারটা কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই চারটা কি মুখস্থ রাখতে পারবো না? হ্যাঁ, চারটা তুলে নেবো দ্রুত, তোমাদের আছে, তোমাদের কাছে আছে না? চারটা খেয়াল রাখতে হবে। পানির সাপেক্ষে হীরা 1.82 নাকি, আর হীরার সাপেক্ষে পানি 0.55, 0.55, কাঁচের সাপেক্ষে হীরা 1.59। তোমাদের বইয়ে কি এটা আছে? এই চার্ট আছে? হ্যাঁ, তোমাদের মূল বই এই চারটা আছে? তোমাদের মূল বই থেকে এই চারটা তোমরা কি করতে হবে? মুখস্থ হবে। এটা কিন্তু তোমাদের কি বিভিন্ন কিসে তোমাদের নোটবুক থেকে থাকে, থাকে না? এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো তোমাদের বিভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক বেগ কিরকম হতে পারে। দেখো আর দেখো, শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? 1.0 বেগ এইটা, বায়ু মাধ্যমে, পানির মাধ্যমে, সাধারণ কাজ এবং হীরা, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। কথা কি বলছি বুঝছো? এটা খেয়াল, এটা একটা মাধ্যমে সাপেক্ষে আরেকটা মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা কোন মাধ্যমে দিয়েছে? পানির সাপেক্ষে। তো সাপেক্ষে কথা কোথায় যাবে? হ্যাঁ, ওকে। দেখো খেয়াল করো, মনোযোগ একটু মনোযোগ। দেখো আচ্ছা, এটা পরে তোমরা তুলে নিও না, আমরা ক্লাস করাই নাকি না? করবা, তুলবা? আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা, করা না আমাদের তো মনে করো তোরা করা হলে কি হয়, সমস্যা হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে খেয়াল করো, মনোযোগ সঙ্গে খেয়াল করো। হ্যাঁ, ওটা পরে উঠে সমস্যা নাই, ঠিক আছে? কে বলছে ক্লাস কি রেগুলার হয়? আমরা প্রায় রেগুলার, সকালে বিকালে প্রায় রেগুলার কি করি, একটা অধ্যায় একটা অধ্যায়কে আমরা লাইভ করতেই থাকি, ঠিক না? আমরা একটা অধ্যায় একটা অধ্যায় কি লাইভ করতেই থাকি, ওকে? আচ্ছা খেয়াল করো, মনোযোগ সঙ্গে খেয়াল করবা। এইরকম ক্লাস, লাইভ ক্লাস কোথায় পাবো না বাংলাদেশে? কি যে ক্লাস করাচ্ছি তোমাদের, কি সামনে ক্লাস করেছি সেটাই কি লাইভ করতেছি, যাতে অন্যের উপকার হয়। এটা বাস্তবতা, এটা আর কোথাও নাই যে একটা ক্লাস লাইভ। তোমরা এখানে অনেক স্টুডেন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 সাথে 28 জন স্টুডেন্ট আমার সামনে উপস্থিত। তারপর আলহামদুলিল্লাহ কি তোমাদের কি এই যে এত কি কোনো বিশৃঙ্খলা নাই, তাও তোমরা নিরিবিলি করতেছো এবং বুঝছো, বুঝছো এটা বুঝছো? আচ্ছা খেয়াল করো, এরপরে খেয়াল করো, এখন আসলে ক্রান্তিকোণ বা সংকট কোণ, একটা পূর্ণবন্ধন প্রতিফলন, বিষয়টা ক্লিয়ার ভালোভাবে বুঝতে হবে নাকি? এই ক্রান্তিকোণের ক্ষেত্রে অঙ্কের কিন্তু সমস্যা হয় তোমাদের, মনোযোগ সঙ্গে খেয়াল করবা। ক্রান্তিকোণ বা সংকট কোণ নাকি, আর এটা পূর্ণবন্ধন প্রতিফলন কোণ। দেখো আমাদের খেয়াল করে এখানে, এখন এটা দিয়ে আমরা কি করতে যাই, আবার তুমি মনোযোগ সঙ্গে খেয়াল করা, চিত্র আদি করে রাখবা, চিত্রে কালার ভিন্ন করেছি, খেয়াল করো কিন্তু, ঠিক আছে? বিষয়টা কি দেখো, ক্রান্তিকোণ বা সংকট কোণটা কি খেয়াল করো মনোযোগ সহকারে, ঠিক আছে? ক্রান্তিকোণ বা এটা ইংলিশ নাম আছে ক্রিটিক্যাল কোণ অ্যাঙ্গেল নাকি। দেখো নির্দিষ্ট রঙের আলোক রশ্মি গণমাধ্যম হতে, কোথা থেকে, এই একটা পয়েন্ট কি গণমাধ্যম হতে দেখতে হবে। এই ক্রান্তিকোণ বা পূর্ণবন্ধনের প্রতিফলন হবে একমাত্র কি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে, গণমাধ্যম থেকে কি হালকা মাধ্যমে যেতে হবে নাকি। তাহলে এখানে কি গণমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময়
আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক 90 ডিগ্রি হয় তাকে ক্রান্তিকোণ বলে। মানে কি দেখো, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ কি 90 ডিগ্রি হবে। আপতন কোণের যে মানের জন্য, দেখো তো এই যে বিটা খেয়াল করো, এই যে কালারটা দেখছো এদিক থেকে এসে দিয়ে গেছে না, তাহলে আপতন কোণ এই ক্ষেত্রে কি এইটা না, আপতন কোণ এইটা না, এই জন্য আমার প্রতিসরণ কোণ হয়েছে কত, এই যে 90 ডিগ্রি হয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত এই কালার বি দেখছো, বি কালারটা এদিক থেকে এদিকে গেছে নাকি, অর্থাৎ আপতন কোণের এই মানের জন্য প্রতিসরণ কোণ হয়েছে কত 90 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি না। অর্থাৎ এভাবে লেখা যায়, আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তুমি এভাবে লিখতে হবে, আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে তখন প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি বিভব তল ঘেঁষে দেয়, অর্থাৎ প্রতিসরণ কোণ কত 90 ডিগ্রি হয়। তাহলে আপতন কোণের সেই মানকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝতে পারছো তোমরা, যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ কত 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা কোথায় যাবে, এই বিভব তল ঘেঁষে চলে যাবে। ঠিক আছে না? কথা কি বুঝতে পারছো? তাহলে এইটাকে বলা হয় কি, দেখো একে কি থিটা সি দ্বারা প্রকাশ করে, কি দ্বারা, থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। এই যে কোণটা, এই যে আমাদের ক্রান্তিকোণ পাই, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি? তাহলে আবার খেয়াল করো, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ কি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি তোমার, এটাকে কি বলা হয়, ক্রান্তিকোণ। তাহলে বিষয়টা আমি আবার একটু পুরো ব্যাখ্যা করে দেখো, এরপর কি আছে একটু পূর্ণ প্রতিফলনটা একটু বলি, তারপর আমি যাচ্ছি। দেখো খেয়াল করো, আলোক রশ্মি যখন কি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে, ঘনমাধ্যম থেকে কি হালকা মাধ্যমে, এদিকে সি এর অবস্থানটা বুঝো, এই যে বি এর সি আর বড় কোণ না, এই যে বড় কোণ না, দেখো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের সে বড় কোণে, ক্রান্তিকোণের সে কি বড় কোণে আপতিত হবে, তখন আলোক প্রতিসরিত না পূর্বের মাধ্যমে কি আসে, ফিরে আসে। এই যে পূর্বের মাধ্যমে কি করে ফিরে আসে, লালটা দেখো সিটা এখানে এদিকে আসছে না, পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মনোযোগ সহকারে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে এখানে এই কথা বলি, আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে বড় করে আপতিত হয়, তখন কি প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি কি সম্পূর্ণরূপে ঘনমাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুযায়ী কি প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় মানে আলোক রশ্মি এমন একটা অ্যাঙ্গেলে পড়বে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, তখন কি হবে না, তখন কি হয়, তখন আলোক রশ্মিটা কি হয় পূর্ণ মাধ্যমে কি ফিরে আসে, পূর্ণ মাধ্যমে কি ফিরে আসে। বিষয়টা কি আমি আরেকটু ক্লিয়ারলি আলোচনা করি, মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমে দেখো তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা পুরো ব্যাখ্যা করবা, কিভাবে করবা। দেখো প্রথমে তুমি করলা যে আলোক রশ্মি কি, দেখো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, আলোক রশ্মি এ ও পথে আপতিত হয়, ও বি পথে, ও এ প্রাইম পথে কি হয় প্রতিফলিত হয়, প্রতিসরিত হয়। এ ও পথে আপতিত হয় কি, ও এ প্রাইম পথে কি হয় প্রতিসরিত হয়। ঠিক আছে, কথা ভালোভাবে খেয়াল করো, এ ও পথে আপতিত হয় কি, ও এ প্রাইম পথে কি হয় প্রতিসরিত হয়। এটা পরিমাণ ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে। তাহলে আমি কি করলাম, এটাকে কোণটাকে একটু বাড়াই দিলাম, এমন একটা অ্যাঙ্গেল আনলাম যখন ও বি ও পথে আপতিত হয় কি, ও বি প্রাইম পথে প্রতিসরিত, অর্থাৎ কি প্রতিসরণ কোণ কি হলো 90 ডিগ্রি হলো। এইখানে কি এই কোণটা হচ্ছে ক্রান্তি কোণ। এরপরে এসে কি হলো, এরপরে আমি এই কোণটাকে আপতন কোণটাকে আরো বাড়াই দিলাম, এমন একটা বাড়াই দিলাম অ্যাঙ্গেল যে এইটা কি হয় প্রতিসরিত না হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে, এই পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন এটাকে বলা হয় কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমাদের যে এই যে কি ফাইবার লাইনগুলো আছে না, এর মধ্যে কি আছে ফাইবার তার যেটা আছে নাকি অপটিক্যাল ফাইবার আমরা বলি, এটার মধ্যে কি আলোক রশ্মি কি আলোর গতিতে তথ্য চলে। মনে করো এই যে আমরা কি নেট চালাইতেছি না, এই নেটটা আমাদের রাউটারে যাচ্ছে, এখান থেকে লাইনে যাচ্ছে না, লাইনের মধ্যে এটা কি একটা তারের মতো টানা হয়েছে না, ওইটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোক রশ্মি কি কিসের এই তথ্যগুলো কি ব্যাখ্যা আলোর গতিতে যাচ্ছে, কি কারণে ভিতরে কি হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে হইতেছে। হ্যাঁ, এরপর দেখবা ইদানিং কি হয় তোমাদের, ইদানিং ডাক্তার বিভিন্ন অপারেশন দুইটা ফুটা করে প্যাটের মধ্যে দুইটা পার্ট ঢুকে দিয়া কি করে ফেলায়, কিরকম করে এটার মধ্যে একটা দিয়ে আলো দেয় আর একটা দিয়ে কি আলোটা ফিরিয়ে নেয় এবং ওইখানে কম্পিউটারের মাধ্যমে দেখে ভিতরে কি আছে, কাটে ওইখানে কি হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের অনেক ব্যবহার আছে। ঠিক আছে, কথা কি হচ্ছে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কি তথ্য আদান প্রদান, ইন্টারনেট যেটা আমরা বর্তমানে এত কি প্রসারিত। আচ্ছা, এরপর কি ডাক্তার সার্জারির ক্ষেত্রে কি এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তোমার কি করা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে এই অপারেশন গুলো করা হয় নাকি। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ,
এই যে ক্রান্তিকোণ আর পূর্ণবন্ধনীর প্রতিফলন, এতে কোনো সমস্যা আছে? ক্রান্তিকোণ বা পূর্ণবন্ধনীর প্রতিফলন, এতে কোনো সমস্যা আছে কিনা? কারো সমস্যা থাকলে বলো যে স্যার এই সমস্যা আছে। হ্যাঁ, বুঝতেছ? এইটা কি বুঝছো? আমাদের জান্নাতি খান বোধহয় কি আছে, লাইনে আছে। জান্নাতি, তুমি কি লাইনে আছো? এবারে আমাদের জান্নাতি খান নাকি? ওরা আসতে বলছে, আসে নাই। আরে ক্রান্তিকোণ বা পূর্ণবন্ধনীর প্রতিফলন, এতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারো সমস্যা থাকলে বলো। এই গোপাল, এটা বুঝছো? ক্লিয়ার? শিওর তো? আচ্ছা, দেখো দেখো আমরা এখন কিছু অঙ্ক করবো, গুরুত্বপূর্ণ অঙ্ক। খাতা নাও বই নাও, ঠিক আছে? গুরুত্বপূর্ণ অঙ্ক করবো। এই অঙ্কগুলো করলে দেখবো তোমাদের ক্লিয়ার হবে। সবাই খাতা নাও, কলম নাও, তাড়াতাড়ি অঙ্ক প্রশ্ন তুলো, চিত্র তুলো, দ্রুত শুরু করো সবাই। খেয়াল করে অঙ্কগুলো তুলো। হ্যাঁ, আমি ভালো বলছি, 3টে ক্লাস তো মাত্র, নাকি? সময় খুবই কম, অল্প সময় আমরা বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, প্রশ্ন উঠাও যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। কি বলছি? বি মাধ্যমের সাপেক্ষে, কিন্তু আলো কিন্তু গেছে কোথায়? দেখো চিত্র খেয়াল করো, চিত্রটা খেয়াল করবা, প্রশ্ন খেয়াল করবা। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছি? প্রশ্ন বলছে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের। প্রশ্নটা ভালোভাবে খেয়াল করবা, চিত্রটা খেয়াল করবা। আমি আসলে এখানে কি করতে বলছি, ঠিক আছে? প্রশ্নটা ভালোভাবে খেয়াল করবা সবাই। এই তুলতেছ, দ্রুত করো। দেখো সাউন্ড না, তোমরা মনোযোগ সঙ্গে খেয়াল করো অঙ্কগুলা। মাত্র 5টা অঙ্ক করাবো। কয়টা? 5টা অঙ্কে অধ্যায় ক্লিয়ার অর্ধেক। এরপরে বাকি নিয়মগুলো আগামী ক্লাসে, ঠিক আছে? এই 5টা নিয়ম যত সময় লাগবে করাবো। কালো কি বাড়িতে যাওয়া লাগবে? তাহলে যাওয়ার প্রয়োজন আছে? গেলে নিরিবিলি উঠে তুলে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? সবাই আমরা কি লেট শুরু করছি নাকি? অনেক লেট করে শুরু করছি না? দেখো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে দেখো আলোক রশ্মি কিন্তু এখানে গেছে কি এ মাধ্যম থেকে, দেখছো? এই আলোক রশ্মি গেছে কি এ মাধ্যমে, তাহলে আপতন কোণ কত? 60 ডিগ্রি। কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কি বি মাধ্যমের সাপেক্ষে। নির্ণয় করতে হবে কি বি মাধ্যমের সাপেক্ষে। কথা খেয়াল করছো? আলোক রশ্মি গেছে এ মাধ্যম থেকে বি মাধ্যমে, কিন্তু আমাদের এখানে কি প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হবে কি বি মাধ্যমের সাপেক্ষে। কি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমটা নির্ণয় করতে হবে। কথা কি বলছি বুঝছো? তাহলে আমরা কি করবো খেয়াল করো তো। আমরা খেয়াল করো, আমরা জানি কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণটা আগে নির্ণয় করবো। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ এ ইটা বি sin θ 1 বাই sin θ 2। ওই জন্য বলছি যে মাধ্যম থেকে যায় এবার এইটা বি। ক্লিয়ার? যদি এইটা তোমাদের এই যে কি বর্তমান বইয়ের নিয়মে লিখতে, তাহলে কি হইতো বলো তো? এন বি এন এ সমান sin θ ভাগ sin θ 1 ভাগ sin θ 2, না sin θ 2 এইভাবে লিখতে। এই হচ্ছে পার্থক্যটা, মনোযোগ সহ এই হচ্ছে সূত্রের পার্থক্যটা। আমরা এ ইটা বি লিখবো, আর তোমাদের বর্তমান বইয়ের নিয়ম হবে কি এন বি ভাগ কি এন এ হবে। কথা ক্লিয়ার? এই বিটা যখন উপরে আগে আসবে আর এটা পরে যাবে, আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে? আমরা আগে এ মাধ্যমে আমাদের বের করতে বলতে কি বি মাধ্যমের সাপেক্ষে, কিন্তু আমরা আগে বের করতেছি কি এ মাধ্যমের সাপেক্ষে। তাহলে মানটা বের করো, এই মানটা বের করো, মান বসাই দাও। এই দেখো এখানে আমি কি চেঞ্জ করে এটা করা দিয়েছি, আবার এইটা বি মানে বিটা এরকম দিয়েছি, ঠিক আছে? আর সাইন কত? সাইন 60 ডিগ্রি। সাইন কত? 60 ডিগ্রি। এই যে দেখো আপতন কোণ কত দেয়া আছে? 60 ডিগ্রি। এখন দেখো প্রতিসরণ কোণ কত দেয়া আছে, দেখছো? এই দেখেন 90টা। যে প্রতিসরিত রশ্মি দেখো আপতিত রশ্মির এই যে আপতন কোণ 60 ডিগ্রি, আর এখানে প্রতিসরিত রশ্মি কি বিভেদ তল ঘেঁষে গেছে না? বিভেদ তল ঘেঁষে গেছে। এই দেখো এই যে 300 এখানে না, 300 এখানে না, তাহলে প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি। লেখা লাগে না, বুঝাই যায় এখানে 90 ডিগ্রি হবে। তো মান দিলাম। আমাদের খেয়াল করো, এরপরে খেয়াল করো আমরা কি এটা বিপরীত কোণ করছি, দেখছো? এইখানে কি সাইন এদিকে দেখো এনবি, দেখো এনবি নিচেছি এনে কি উপরে উঠেছি, দেখছো? এবং কি সাইন 90 ডিগ্রি উপরে সাইন 60 ডিগ্রি নিচে। কথা কি বলছো? আর এটা কি বুঝতে পারছো? এটা কি বিপরীত কোণ করছি। এই দেখো এনবি কি ছিল উপরে ছিল না, এখন এনবি আসছে নিচে। এটাকে কি করছি বিপরীত কোণ করছি। এখানে কি করছি বিপরীত কোণ করছি, নাকি? খেয়াল করো
এখানে কি করছি বিপরীতকরণ। কথা ক্লিয়ার? দেখো এখন আমরা দেখো sin 90 ডিগ্রি মান কত 1 আর sin 60 ডিগ্রি মান কত √3/2। ঠিক আছে, √3 কত 2। এটা কি 1 ভাগ কত 1 ভাগ ভাগ আছে না 1 ভাগ √3/2। এটা কি চেঞ্জ হয়ে গেল 2/√3। এর থেকে আমার কিসের মান এটা হচ্ছে দেখো তো খেয়াল করো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসংখ্য 1 এই দেখো সাপেক্ষে যেটা হবে এটা নিচে গেছে দেখছো। আরে সাপেক্ষে এটা কি নিচে গেছে এই কথা না এটা কি সাপেক্ষে এটা কি নিচে গেছে। এখন যদি আমরা এই সূত্র দিয়ে করতাম তাহলে কি হইতো এই সূত্র দিয়ে করলে কি হইতো জানো এইটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে কি বি মাধ্যম যখন বি মাধ্যমের সাপেক্ষে এই সূত্র দিয়ে করতাম দেখো এখানে আমি কাজ করব একটু সাউন্ড করা যাবে না ভালোভাবে খেয়াল করো। এইটা হচ্ছে তোমাদের বর্তমান বইয়ের নিয়মে বি মাধ্যমের সাপেক্ষে কি এ মাধ্যমে দেখাইলাম ভালোভাবে খেয়াল করো। এইটা বিটাই লেখা যায় কি এনবি ভাগ কত এন এ এটা আইনের সেম থাকলো পরে বিপরীতকরণ করলাম। আর দেখো এটা কি বুঝতেছো এটা বুঝছো এটা কি করলাম বিপরীতকরণ করলাম তাহলে এম বিটা নিচে গেল এন এটা উপরে আসলো sin 90 ডিগ্রি উপরে আসলো sin 60 কি নিচে গেল। এরপরে কি এটা জায়গায় রাখলো এই sin 90 ডিগ্রি মান কত 1 sin 60 মান কত √3/2 এর বিপরীতে 2 বাই কত √3 ভাগ করলে 1.15 তাহলে বিভাজ্যের সাপেক্ষে এর মধ্যে প্রতিসংখ্য গেল এভাবে করা যায়। এখন যদি আমরা এইটা মানটা বের করতাম এইখানে যদি করতাম তাহলে কি করতাম একটু খেয়াল করো এখানে করতাম কি জানো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যম বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসংখ্য লিখলে কি লিখতাম দেখো বি ইটা এ সমান 1/a ইটা বি মনে থাকবে। আগে এই মানটা বের করতাম এই মানটা কি এখানে sin θ1 এর মান কত 60 ডিগ্রি না এটার মান কত 90 ডিগ্রি বসাই দিয়া এটা বসাই দিয়ে আমরা কি করতাম পরে আবার কি এটা বের করার পরে বি ইটা এ 1/a এটা লিখতাম। বিপরীতটা এখানে আলোক রশ্মি গেছে এ মাধ্যম থেকে কি বি মাধ্যমে আলোক রশ্মি কোথায় গেছে এ মাধ্যম থেকে বি মাধ্যমের সাপেক্ষে হলে উল্টাই যাবে তখন এইটা হবে। কথা কি ক্লিয়ার? এইটা বলছি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসংখ্য কত 1/a এটা বি এটা বিপরীত লেখা যায়। কথা কি বলছি বুঝছো? আর বিষয়টা বুঝতে পারছো তুমি দুই ভাবে যে কোনো ভাবে অঙ্কটা করতে পারো। হ্যাঁ যে কোনো ভাবে অঙ্কটা করতে পারো দ্রুত করো অঙ্ক করছো অঙ্কটা যে কোনো ভাবে দুই ভাবেই করতে পারো। কথা কি কি বলছি বুঝছো? তুমি এই যে দ্বিতীয় ভাবে করছো নাকি তো বিষয়টা কি বুঝতে পারছো কিনা তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা কোথায় সমস্যা আছে কিনা বলো কোথায় বুঝতে পারছো কিনা দেখো এখানে কোনো সমস্যা আছে দেখো মনোযোগ সহকারে খেয়াল করো এখানে কারো সমস্যা থাকলে বলো স্যার এখানে সমস্যা আছে এটা বুঝছো প্রথম অঙ্কের নিয়মটা বুঝছো যে আমরা আলোক রশ্মি গেছে এই মাধ্যম থেকে কিন্তু বের করতে বলছে কি বি মাধ্যমে নাকি এটা বুঝছো সবাই বুঝছো কারো সমস্যা আছে কিনা বলো যে স্যার বুঝাই দেন আরো বুঝানো লাগবে এটা আলোক রশ্মিটা গেছে কি এই মাধ্যম থেকে আমাদের প্রশ্ন বলবে কি বি মাধ্যমের সাপেক্ষে বের করতে। ঠিক আছে তাহলে আমরা এইভাবে করতে পারি অথবা এই যে এইটা বি এটা বিপরীতকরণ করেও করতে পারি। ওকে খেয়াল করো 2 নম্বর খেয়াল করো 2 নম্বর বি মাধ্যমের প্রতিসংখ্য কত 45 ডিগ্রি আলে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসংখ্য কত নির্ণয় করো। ওই আপেক্ষিক বলেছে আবার নাকি কথা কিন্তু একটু ঘুরে দেওয়া হয়েছে। দেখো বি মাধ্যমের দেখো বি মাধ্যমের কি প্রতিসংখ্য এইখানে দেওয়া আছে এই প্রতিসংখ্য কত দেওয়া আছে 45 ডিগ্রি। ঠিক আছে কথাটা একটু ঘুরে দিছে। ঠিক আছে 2 নম্বর দুটো প্রশ্নটা খাতায় তুলে দুটো 2 নম্বর প্রশ্ন খাতায় তুলো মানুষ তুলো 2 নম্বর প্রশ্ন নাকি 2 নম্বর প্রশ্ন খাতায় তুলো খেয়াল করো।
দেখো এখন এখানে কি বি মাধ্যমের প্রতিসরণ কোণ কত 45 ডিগ্রি হলে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণ কোণ নির্ণয় করে নাকি তাহলে লিখলাম দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ সেম একই অঙ্ক কিন্তু আমরা একই নিয়মে নিয়ে আসবো সব ঠিক আছে খেয়াল করো ওই একই কাহিনী দেখো ওই এম বি ভাগ কত সেম কাহিনী দেখছো ওই এম বি এই যে এইটা বি মানে কত এই যে এম বি ভাগ কত এন এ খেয়াল করো তাহলে কি হলো ওই একেবারে কি বিপরীত কোণ করে দিলাম বিপরীত কোণ করার পরে খেয়াল করো সেই মান বলে দাও সাইন 40 ডিগ্রি মান কত সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 আর সাইন 60 ডিগ্রি মান কত √3/2 এটা লিখলাম নাকি লিখার পরে কি হয় দেখো যদি ভাগ করে তখন কত হয় দেখো এই যে মান হয় তাহলে এই দেখো এই যে একটু আগে যে নিয়ম করছি না ওই একই কাহিনী আগে ছিল কি বিমানের দেয়া ছিল কি এদিক থেকে দিয়া বলছিল কি বিমানের প্রতিসরণ নির্ণয় করো আর আপেক্ষিক প্রতিসরণ বিষয়টা কি সেম কাহিনী আগের 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্নের উত্তর একই মানে একই নিয়ম কিন্তু কি কথাটা একটু ভিন্ন কথা কি বলছি বুঝছো হবে সমস্যা নাই কথা কি বলছি বুঝছো এই ছেলে এখানে মনোযোগ সহকারে খেয়াল করো এখানে ভালোভাবে খেয়াল করো বলছি যে আগের 1 নম্বর নিয়ম আর 2 নম্বর নিয়ম কি সেম শুধু বাংলা কথায় পার্থক্য এই কথাগুলো বুঝতে হবে প্রশ্নের মধ্যে এই কথাগুলো বুঝতে হবে এখানে আমরা বলছি বি মাধ্যমের প্রতিসরণ কোণ কি 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি হলে নাকি দেখো তখন কি হবে এ মাধ্যমের সাপেক্ষে কি বি মাধ্যমের প্রতিসরণ কোণ এইটা বি গেল আমি এইটুকু বলছি এরকম তুমি যদি চিন্তা করো সে আগের মতো এটা চেঞ্জ করে করবা তা করবা কি রকম ওই যে কি বি ইটা এ এ মাধ্যমের প্রতিসরণ না বি ইটা এ বাই আপেক্ষিক বলছে না আপেক্ষিক বললে কি বিপরীত হবে নাকি আচ্ছা এটা খেয়াল করবা কিন্তু বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমটা বের করতে হবে আপেক্ষিক প্রতিসরণ কোণ হয়ে যাবে কথা কি বলছি বুঝছো সহজ অঙ্ক এগুলো আসলে কি খুবই সহজ অঙ্ক নাকি দেখো এখানে এখানে এটা বোঝানো লাগবে আগেরটা এটা কি সেই অঙ্ক শুধু বাংলা কথাটা পরিবর্তন বাংলা কথাটা কি পরিবর্তন ঠিক আছে বাংলা কথা কি পরিবর্তন দেখো এরপরে কি খেয়াল করো আমরা পরের অঙ্কটা যাই আচ্ছা এটা দ্বিতীয়টা না দেখো সার্ভে না দেখো এখন তোমাদের দেখো বোর্ডে এরকম ধরনের একটা প্রশ্ন আছে এতে কি বলা হয়েছে বি এর পরিবর্তে অপর একটি মাধ্যম সি ব্যবহার করলে যদি ক্রান্তিকোণ কি হয় অর্ধেক হয় এখন ক্রান্তিকোণ কত আছে এখন ক্রান্তিকোণ কত আছে 90 কত আছে ক্রান্তিকোণ কত আছে 60 ডিগ্রি আছে কত আছে এখন ক্রান্তিকোণ আছে কত 60 ডিগ্রি ঠিক না ওই দেখো তীর চিহ্ন দেখো এখানে কি হয়েছে খেয়াল করো এখানে আলোক হয়েছে এই যে আপতিত হয়েছে আপতিত হওয়ার পর কি এই যে প্রতিসরিত হয়েছে এই 90 ডিগ্রি এখানে আছে তাহলে এই 90 ডিগ্রির জন্য আপতন কোণ কত আছে 60 ডিগ্রি তাহলে এখন আমার ক্রান্তিকোণ আছে 60 ডিগ্রি আমাদের বলা হয়েছে বি এর পরিবর্তে অপর একটি মাধ্যম সি ব্যবহার করলে এই বি বাদ দিলাম এই বি বাদ দিয়ে অপর এই বি বাদ দিলাম বি বাদ দিয়ে কি করলাম অপর একটি মাধ্যম কি সি ব্যবহার করলাম অপর একটি মাধ্যম কি এখানে সি নিয়ে আসলাম সি দিয়ে ক্রান্তিকোণ তখন কি হবে ক্রান্তিকোণ অর্ধেক হয়ে যাবে এই ক্রান্তিকোণ চেঞ্জ হয়ে তখন কি হবে অর্ধেক মনে করো এখন আছে 60 পরে হবে কত 30 হবে তাহলে বি এবং সি এর মধ্যে কোনটির ঘনত্ব বেশি গাণিতিক বিশ্লেষণ করো বি এবং সি মাপতেছি কার সাপেক্ষে এর সাপেক্ষে কিন্তু বি এবং সি এ মাধ্যম কি পরিবর্তন করছি এ মাধ্যম কি পরিবর্তন করছি এই কোন মাধ্যম আমরা পরিবর্তন করি নাই আমরা মাধ্যম বি এর জায়গায় নিয়ে আসছি সি কে বি এর জায়গায় নিয়ে আসছি কি সি কে তাহলে ওই এ এর সাপেক্ষে একবার বি কে বের করব আবার এর সাপেক্ষে একবার কি সি এরটা বের করব কথা কি বলছি বুঝছো মনে রাখবে তাহলে এ এর সাপেক্ষে বি তো আমরা আগে নির্ণয় করছি এক নম্বরে পাই বি এর বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের পরিমাণ কত বিটাই এটা পাইছিলাম না পাইছি এটা তো আমরা এক নং প্রশ্নে পাইছি তো এই ক্ষেত্রে এই এক নং প্রশ্ন করা লাগবে আগে যদি করা না থাকে এখানে যদি কি আমাদের এক নম্বর প্রশ্ন যদি না করা থাকে সৃজনশীল মনে করা ঘতে এরকম চলে আসছে নাকি তখন কি হবে যে গত অন্য কিছু যে ঘতে এরকম হয়েছে তাহলে আমাদের কি প্রথমে আগে এক নম্বরে যেটুকু করছিলাম সেটুকু করা লাগবে কথা ক্লিয়ার করার পরে আমাদের খেয়াল করো যে যেহেতু কি ক্রান্তিকোণ অর্ধেক এখানে অর্ধেক হয় অর্থাৎ আপতন কোণ কত হবে থিটা সমান কত হবে এই যে 60 ডিগ্রি আছে 30 ডিগ্রি হয়ে যাবে এখন
আগে ছিল 60 ডিগ্রি দিয়ে করছিলাম, 1 নং করে আমরা কি করছিলাম 60 ডিগ্রি দিয়ে করছিলাম। এখন সেম কাজটা আবার করব 30 ডিগ্রি দিয়ে। ওই 1 নং প্রশ্নে যা করছিলাম সেম কাজটা করব কি 30 ডিগ্রি দিয়া। আগে করছিলাম 60 ডিগ্রি দিয়া, এখন 30 ডিগ্রি দিয়া। এই হচ্ছে কাহিনী। তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর বুঝে থাকো তাহলে এটা সহজ। সেম ভাবে আমরা লিখবো, খেয়াল করো। এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসংখ্যা দেখো, তোমাদের গাইড বই কিন্তু অনেক পেশাই থাকে। এই এখন কি কি সহজ মনে হয় না? এই এখন সহজ আর চিন্তা নেই, এত সহজ অঙ্ক ছিল নাকি এরকম। কিন্তু কিন্তু গাইড বই কিন্তু অনেক পেঁচা থাকে, অনেক কথা রাখে, ঠিক আছে? তখন কি হয় কি একটা থেকে আরেকটা নিয়ম ভিন্ন করে বলে, তখন তোমরা বুঝো না। তোমরা করবা কি, তোমার সূত্র তো এইগুলা, সব নিয়মগুলোকে একটার মধ্যে নিয়ে আসবা, সবগুলা কি একটার মধ্যে নিয়ে আসবা। কথা কি বলছি বুঝছো? তাহলে দেখো, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের পরিমাণ এইটা সি, আমরা এখানে কি মাধ্যমে বাইর করব সি মাধ্যমের সাপেক্ষে বাইর করবো কি উল্টাই দেবো। কিন্তু আমরা এখানে যেটা বের করছি দেখছো, খেয়াল করছো বি ইটা এ, এই এখানে কি বলছিলাম বি ইটা এ, আর এখানে এখানে কি এইটা সি, এখানে আমরা বের করবো কি সি ইটা এ বের করবো, চেঞ্জ করে দেবো। মনে রাখবে এটা কি করবো, এটা চেঞ্জ করে দেবো। কিরকম দেখো, ওই এনসি দেখো এটার মানে কি এনসি মাইনাস এন ভাগ এইটা, বা বিপরীত কোণ করলাম, আবার আবার সেই বিপরীত কোণ করলাম, বিপরীত করে গিয়ে আমরা এটার মান বের করবো। ঠিক আছে না? মান বের করলে কত হয় 2 হয়, কত হয় 2 হয়। আগেরটা মান ছিল কি 1.15, আগেরটা মান ছিল কি 1.15, আর এখনটা মান পেলি কত 2। তাহলে অঙ্কটা দেখো, এই এখানে অঙ্কটা ভালোভাবে খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটা যদি বুঝো তাহলে 2 3 সবই বুঝতেছো, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নটা যদি বুঝো 2 3 সেম বুঝতেছো। কথা কি বলছো? এই প্রশ্ন কিন্তু দ্বিতীয়বার যদি বলার পরে আমি কিন্তু আর বুঝাবো না, আর তুমি এইখানে বুঝা ভালোভাবে কি করো, কারণ আমার সেই সময় নাই তোমাদের কি করার জন্য, ঠিক আছে? সেই সময় নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এখন আমাদের শর্ত কি দেখো, এখন দেখো সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের পরিমাণ করে কত 2, তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো নাকি, এখানে বিষয়টা লিখেছি। তাহলে আমাদের সিদ্ধান্ত কি, যেহেতু সি টা এ গ্রেটার দেন কত বি টা এ, নাকি যেহেতু এটা বড় সেহেতু বি মাধ্যম সি মাধ্যম হচ্ছে ঘন। আর দেখো যার মান ছোট, যার মান ছোট হচ্ছে সেটা কি ঘন, যার মান ছোট সেটা হচ্ছে কি ঘন, যার মান ছোট সেটা হচ্ছে কি ঘন। মনোযোগ সহকারে খেয়াল করো, যার মান ছোট সেটা
এদিকে খেয়াল করো আমাদের। আচ্ছা তাহলে আমাদের দেখো অঙ্ক এই তিনটা অঙ্ক করলাম, তিনটা অঙ্কের নিয়ম কিন্তু একই, তিনটা অঙ্কের নিয়ম কি একই, ঠিক না? কিন্তু কথাটা ভিন্ন, প্রশ্নের কি প্রশ্নের ভিন্নতা আছে না? শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি যার দেখো এই প্রশ্নের বেশি সে হবে কি হালকা, যার প্রশ্নের কম সে হবে কি ঘন। মনে থাকবে কথা? ক্লিয়ার? এই বিষয়টা কি বুঝতে পারছো? প্রশ্নটা কি শিওর কি ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? বি এর পরিবর্তে অপর একটি সি ব্যবহার করলাম, অপর একটি মাধ্যমে সি ব্যবহার করছি, এখানে কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, আচ্ছা আমরা 4 নম্বর প্রশ্নে যাই, অনেক সময় যাচ্ছে আমাদের কাজ আছে নাকি? এরপরে কি 4 প্রশ্নে যাই, দেখো এটা তুলছ? ওকে সাউন্ড না। পরবর্তী দেখো প্রশ্ন, এইখানে খেয়াল করো আলোক রশ্মি, আলোক, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, আলোক রশ্মি বায়ুতে কিসে গেছে? পানিতে। আলোক রশ্মি কোথায় গেছে? আলোক কোথায় গেছে? এখানে বলছে পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ কতটুকু হ্রাস পায়, মানে এর মানে বুঝলাম কি বায়ুর মাধ্যমে আলোর বেগ আছে, যখন আলোক রশ্মি দীক্ষা করো, এখানে আমি বলছি কি যে আলোক রশ্মি কি বায়ু থেকে কি পানিতে যাচ্ছে, তখন আলোর বেগ কতটুকু হ্রাস পায়, এখানে যদি বলতো পানিতে আলোর বেগ কত, এরকম আসে না? এখানে আসে কি পানিতে আলোর বেগ কত, তো আমাদের ওই বায়ুতে ওই পানিতে কতটুকু হ্রাস পায় আলোর বেগ, সেটা অটোমেটিক কি আমাদের বের হবে, পানিতে আলোর বেগ বের করবো আমরা। আগে কি করব, পানিতে আলোর বেগ হ্রাস পাওয়ার কি পানিতে আলোর বেগটা আমরা নির্ণয় করব, তারপর বিয়োগ করে দেবো নাকি? তাহলে খেয়াল করো, তো আমরা জানি সেম বিষয় বায়ুর সঙ্গে বায়ুর প্রতিরোধ কত, এইটা কি সাইন থিটা, এটা না একা সহজ, বায়ুর সঙ্গে পানির প্রতিরোধ, বায়ুর সাপেক্ষে পানি, এইটা ডব্লিউ নাকি? বায়ুর সঙ্গে কি হবে পানি হবে, বায়ুর সঙ্গে কি হবে পানির প্রতিরোধ, এইটা ডব্লিউ নাকি? এইটা ডব্লিউ নাকি? খেয়াল করো বায়ুর সঙ্গে পানির প্রতিরোধ, এইটা ডব্লিউ সমান কত সাইন থিটা 1 বাই কত সাইন থিটা 2, এখানে থিটা 1 কত, এটা হচ্ছে থিটা 1 নাকি? এটা হচ্ছে থিটা 1 আর সাইন থিটা 2 কত? এই দেখো এখানে একটা বিষয় আছে, দেখো এইটুক দিদি কিন্তু 60 ডিগ্রি, দেখছো এইটুক দিদি কি 60 ডিগ্রি, তাহলে থিটা 2 কোনটা, এটা না? সাইন থিটা 2, এটা হচ্ছে কি থিটা 2 সমান কত হবে 30 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? এটা খেয়াল করবা কিন্তু, এইটা হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু এখানে হবে কি থিটা 2 কত হবে, তাহলে 90 থেকে কি 60 বিয়োগ হবে কত 30। কথা কি বুঝছো? তাহলে এই দেখো এইটা ডব্লিউ সমান সাইন থিটা 1 ভাগ কত সাইন থিটা 2 সমান কত সাইন 45 ভাগ কত সাইন 30। কথা ক্লিয়ার? মান হচ্ছে কত এইটা, ঠিক আছে? এইটা আমরা প্রতিসংখ্য বের করলাম এই মানের জন্য। এরপর দেখো এখন আমরা কি আবার আমরা জানি কি, আবার আমরা জানি এই যে আলোর বেগের যে সম্পর্কটা করছিলাম, এইটা ডব্লিউ সমান সি এ ভাগ কত সি ডব্লিউ, কয় না? এই অঙ্ক বুঝো, অঙ্ক বুঝো,
না বুঝলে প্রশ্ন করো, কিন্তু কথা বলে না। দেখো এইটা ডব্লিউ সমান কত, সি এর ভাগ কত, সি ডব্লিউ নাকি। এখন এখানে আমরা বের করবো কি, পানিতে আলোর বেগ বের করবো। কি বের করবো, এই যে সি ডব্লিউটা বের করবো। তাহলে আর্গুমেন্ট করে এই যে খেয়াল করো, সি ডব্লিউ কি, সি ডব্লিউ কি নিয়ে আসলাম, সি ডব্লিউ কি এখানে নিয়ে আসে, এই অংশটা কি ভাগে চলে গেল, দেখছো ভাগে চলে। তখন কি আমরা জানি কি আলোর বেগ কত, 3 × 10⁸। এগুলো কিন্তু সাইড নোট করবা, এখানে কোনটা কি লিখছি আমি আর করলাম না, বুঝছো। আচ্ছা যখন ভাগ করবো তখন আলোর বেগ হয় কত, হ্যাঁ এইটা হয় কত আবার পানিতে আলোর বেগ, আলোর বেগ কত হয় ভাগ করে দেখো তো এটা হয় কিনা। আমি তো বলছি ঠিক আছে, তোমরা দেখো তো ভাগ করলে এটা হয় কিনা। পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ, এটা ভাগ করো, এটা থেকে এটা ভাগ করো কত হয়, 2.12 হয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এটা যদি খেয়াল করো, এটা তাহলে এটা হচ্ছে কি পানিতে আলোর, এটা হচ্ছে কি পানিতে, এটা হচ্ছে কি পানিতে আলোর বেগ, এটা কি পানিতে আলোর বেগ, আলোর বেগ নাকি পানিতে আলোর বেগ, এটা এটা হচ্ছে আমাদের পানিতে আলোর বেগ। আচ্ছা পানিতে যদি এটা আলোর বেগ হয় তাহলে আমাদের কি বলছে কতটুকু হ্রাস পায়। তাহলে আমার এটা হচ্ছে কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি 3 × দেখো 3 না, 3 থেকে এইটুকু বিয়োগ দাও, ডাইরেক্ট যা আছে তাই। তাহলে কত থাকে 0. কত পানিতে আলোর বেগ কত, দেখো এটা আমরা লিখলাম পানিতে আলোর বেগ লিখলাম। এরপর কি দেখো অর্থাৎ পানিতে আলোর বেগ হ্রাস পায় কত 0.88 10⁻⁸ কত 8, অর্থাৎ তুমি দশমিক একটা ডানে আনতে পারো। এটা কি করতে পারো, অথবা এটা লিখলো হবে, ঠিক আছে। এটা হয় না, অথবা তুমি ক্যালকুলেটরে বিয়োগ করবা কোনটা, এখানে বিয়োগ করার পরে বসাই দিবা। কথা ক্লিয়ার, মানে কতটুকু হ্রাস পায়, কতটুকু কি হ্রাস পায়, মানে কি করছি এই আগে ছিল কত বাইরে কত 3 × 10⁸, আর পানিতে কত 2.12 × 10⁸। তো এইটা থেকে এটা কি বিয়োগ। কথা কি বলছি বুঝছো, কথা কি বলছি বুঝছো, কারো সমস্যা আছে দেখো তো এটা বুঝছো কিনা। এখানে বলা হয়েছে পানিতে, তোমাদের অধিকাংশ প্রশ্ন নাকি পানিতে আলোর বেগ আসে কি পানিতে আলোর বেগ, কিন্তু আমরা এখানে কি করছি পানিতে আলোর বেগ কতটুকু হ্রাস পায়, কমে কতটুকু সেইটা। কথা কি বলছি বুঝছো, কথা কি বলছি বুঝছো। হ্যাঁ এরপর আমাদের কি 5 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি, তাহলে এই ধরনের অঙ্কগুলো কি তোমাদের বাড়ির কাছে হবে, যত বোর্ডের এবং যত স্কুলে যাওয়ার প্রশ্ন সব করে আসবা, এই নিয়মে ফলাই করবা, তোমরা গাইডের নিয়মে পড়বা না, মনে রাখবে গাইডের নিয়মে যখন করতে যাবা দেখবা কিচ্ছু বুঝো না, তখন প্যাচ লেগে যাবে। ভাই গাইডের নিয়মে যখন করবা তখনই প্যাচ লাগবে, তখন দেখবে এইটার এই সমস্যা এরকম হবেই, ঠিক না। একটা এক নিয়ম হয়েছে, তখন তোমরা করো কি আমরা কিন্তু সব কি একই নিয়মে নিয়ে এসেছি অঙ্কগুলো, তোমরা বলবে সাইজের সব এক নিয়মে অঙ্কগুলো করাইতেছে, আসলে না সব এই একই সূত্র দিতে অঙ্ক, আর কোথায় সূত্র আছে কি বলছি বুঝছো। শুধু প্রশ্নটা তোমাকে বুঝতে হবে কোন প্রশ্নটা, তাহলে তোমার কতটুকু বের করতে হবে সেটা জানতে হবে। কথা কি বলছি বুঝছো, খেয়াল করো মনোযোগ সঙ্গে খেয়াল করো, মনোযোগ সঙ্গে খেয়াল করো। তাহলে পানিতে আলোর বেগ আমরা হ্রাস পাই সেটা বের করছি। এখানে এখানে কারো সমস্যা আছে, আর এখানে খেয়াল করো, দেখো চিত্রটা একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা বিষয় আছে 60 ডিগ্রি দিয়েছি এখানে অবিলম্বের সাথে কি প্রতিফলকের সাথে, দেখছো এটা কিন্তু 30 ডিগ্রি বের করে, আবার অনেকেই না দিয়ে কি করবে 45 আর 60 দিয়ে করা শুরু করবে, ঠিক না, তখন তোমাদের অঙ্ক কি হবে ভুল হবে তোমাদের এক না। আচ্ছা একটু শুনি নাকি, তাহলে তোমরা শোনো এরপরে আর একটা অঙ্ক আছে নাকি, আরো একটা অঙ্ক আছে শেষে, এরপরে আরো একটা অঙ্ক দেবো যেটা বাড়ির কাজ করবা নাকি, বুঝি নাই তোমরা। আরো একটা অঙ্ক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, এরপরে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে বুঝি নাই, বুঝছো অঙ্ক বুঝছো। বর্ষা মাথা ব্যথা গেছে, হ্যাঁ মাথা ব্যথা গেছে, বলো মাথা ব্যথা গেছে না, বলো যে স্যার মাথা ব্যথা গেছে। তুমি একদিনও সকালে ঘুমিয়ে থাকবে না, খবরদার, কি বলছি বুঝছো। দেখো আচ্ছা তোমার নাম জানো কি, তামবি নাকি তামিম, তামিম আসতো না, এটা হলো
এই যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আজকে আসলো না। ওকে, খেয়াল করা পরবর্তী 5 নম্বর অঙ্ক। 5 আবার 2টা করছি। এই সহজ এটা তোমরা কত দেখো দে, কাজ মাধ্যমে আলোর বেগটা নির্ণয় করো। এই কাজ মাধ্যমে আলোর বেগ সাউন্ড না। এই এটা কাজ মাধ্যম থেকে আলো কোথায় গেছে? বাইরে গেছে নাকি? তাহলে কাজ মাধ্যমে আলোর বেগটাকে নির্ণয় করতে হবে। তার সেম ভাবে সহজ সহজ, এটা পারবা না? এটা পারবা? সেম কাহিনী, কাজ মাধ্যমে আলোক রশ্মি কোথায় গেছে? কাজ থেকে বাইরে গেছে নাকি? তাহলে গ্লাস দেখছো, এই যে জি দ্বারা বুঝেছি কি গ্লাস। তো সেই ব্যাপারে sin θ 1 θ 2 প্রতিসংখ্য বের করলা, আলো বের করো। নিজেরা করো, দ্রুত করো, নিজেরা করো। এই চিত্র আঁকো এবং নিজেরা করো। এবার 28 দিয়ে করেছি, মনোযোগ সহকারে খেয়াল করো, ঠিক আছে? এটা নিজেরা করো। আর তারপরে প্রশ্ন তুলে রাখো, পরে নিজেরা করো। খটা আমি করাই দেবো, এটা খটা আমি করাই দেবো, ঠিক আছে? এটা খটা আমি করাই দেবো, সমস্যা নাই। এটা প্রশ্নটা তুলো, নিজেরা তুলো, এটা নিজেরা করবা। সেই মেকা সহজ। এইখানে 1.99 দিতে পারো, 2 ইন্টু কত দিল? 10⁸ দিতে পারো, সমস্যা নাই। 1.99 মানে 2 এর কাছে, ঠিক না? এটাও দিতে পারো, সমস্যা নাই। এটা অ্যাকুরেট মান লিখছি, ঠিক আছে? এরপর 2 ইন্টু 10⁸ অনেক সময় দেখো উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে? কাজ মাধ্যমে আমরা যখন চার্টটা দিয়েছিলাম, একটা চার্ট দিয়েছিলাম, একটা চার্ট দিয়েছিলাম না? সেই চার্টে কি ছিল আমাদের? ওই 2 ইন্টু 10⁸ ছিল, ঠিক আছে? দেখো 1.99 দিতে পারো 2। ওকে, সহজ এটা নাকি? ঠিক আছে না? এটুকু সহজ নাকি? এরপরে খেয়াল করো, দেখো তাহলে কাজ মাধ্যমে আলোর বেগ আমরা পাইলাম এটা নাকি? এরপরে কি দেখো, এরপরটা খেয়াল করো, এবি বরাবর আলো আসতে আপতন কোণের মান কিরূপ পরিবর্তন। দেখছো, দেখো তো কি হয়েছে ঘটনা? ঘটনা কি হয়েছে বলো তো? কি হয়েছে দেখো, খেয়াল করো। নিয়ে আসো না, নিয়ে আসো না, যান নিয়ে আসে। দেখো এটা কি বলছে দেখো তো। এই কোথায় আমাদের খেয়াল করো, খেয়াল করো। বলা হয়েছে এই যে আলোক রশ্মি গেছে, আগের চিত্রটাই কিন্তু। এই মনোযোগ সহকারে করো, আলোক রশ্মি আগে কি ছিল? 28 ডিগ্রি কোণে আপতিত হওয়ার পরে প্রতিসরণ কোণ আমরা দিয়েছি কত? 45, ঠিক আছে? এখন বলা হয়েছে আলোক রশ্মি এই এবিএস এর এই বরাবর অবিলম্ব বরাবর যাবে, তাহলে এই আপতন কোণের মান কিরূপ পরিবর্তন হয়? প্রশ্ন ভালোভাবে বুঝো। দেখো এই যে কি ওই তল বরাবর যাবে না, কি বিভেদ তল বরাবর যাবে, অবিলম্ব না, বিভেদ তল বরাবর। কথা বলতে কষ্ট হয়ে গেছে, একটা কথা বলতেছি না, অনেক কষ্ট হয়ে গেল নাকি? ওকে, খেয়াল করো, আগে খেয়াল করো, আপতন কোণ ছিল আগে 28 ডিগ্রি, এখন এটা কি ভাবলা হয়েছে কি সংকট কোণ? সংকট কোণ ক্রান্তি মনে আছে? এটা যদি কি এখন বিভেদ তল বরাবর যায়, তাহলে এটা কত? 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কি সংকট কোণটা নির্ণয় করতে হবে কি নাকি? তাহলে আমাদের কি এই θ1টা এবার নির্ণয় করবো, θ1টা নির্ণয় করবো, অথবা θc। এটা একটু সংকট কোণ হবে, এটা কি প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে বিভেদ তাহলে এবি বরাবর আলো আসতে হলে আপতন কোণের মান কিরূপ পরিবর্তন করতে হবে? অর্থাৎ এই বরাবর গেছাইতে হলে আমার কি এইটা হবে কি 90 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত দেবো? 90 ডিগ্রি। প্রতিসরণ কোণ 90 ডিগ্রি ধরে আমাদের কি আপতন কোণটা বের করব। তারপরে আপতন কোণ বের করলে ওই আপতনটা আর এটা কি বিয়োগ করলে আমাদের পরিবর্তন পেয়ে যাবে। কিরূপ পরিবর্তন করতে হবে, কথা কি বলছি বুঝছো? প্রশ্নটা বুঝছো কিনা দেখো, ক্লিয়ার? দেখো প্রশ্নটা বুঝছো কিনা দেখো। আবার দেখো এখানে বলছে কি এবি বরাবর আলো আসতে হলে, অর্থাৎ বিভেদ তল বরাবর আলো আসতে হলে, বিভেদ তল বরাবর আলো আসতে হলে আপতন কোণের মান কিরূপ পরিবর্তন হবে? অর্থাৎ এই বিভেদ তল বরাবর যখন আলো যাবে তখন আমার প্রতিসরণ কোণ হবে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে আপতন কোণ এখন কত হবে? মনে করো এই রেখা, তাহলে আপতন কোণ সমান θc সমান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ কি এখান থেকে প্রশ্ন হয় দুইটা, এইভাবে আলো আসলে ক্রান্তি কোণ কত, θc নির্ণয় করতে হবে। অর্থাৎ কিরূপ পরিবর্তন করতে হবে আপতন কোণ বের করার পরে বিয়োগ করে দিলে হবে। কথা কি বুঝছো? এই বিষয়টা আমাদের কথা। এই কথাটা কেউ বুঝে না এমন কেউ আছো? সত্য করে বলো, এই কথা বুঝলে পিছনে সব বুঝে যাবে। এটা বুঝে না এমন কেউ আছো? এটা বুঝে নাই? দেখো গুড, দেখো এইখানে খেয়াল করো, আমাদের বলা হয়েছে এখন আলো, এদিক খেয়াল করো, মনোযোগ সহ খেয়াল করো, যে বুঝো না এদিক খেয়াল করো।
আলোক রেখা এখন কি এই যে কত ডিগ্রি কোণে যাচ্ছে 28 ডিগ্রি কত ডিগ্রি 28 ডিগ্রি ভালো হয়ে গেল 28 ডিগ্রি যাচ্ছে এখন এই ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত হয়েছে 45 কত হয়েছে এই খেয়াল করো এখন আমাদের এটা তো প্রথম অঙ্কে গেল এখন দ্বিতীয় অঙ্কে ক্ষতে এসে বলা হয়েছে এই আলোক রেখা ঠিক আছে এই বরাবর গেছে না তাহলে আলোক রেখাটা কি এই রেখা বরাবর আসবে এই বরাবর যদি আসে তাহলে প্রতিসরণ কোণ কত হবে টোটাল এটা না এটা কত হবে 90 ডিগ্রি প্রতিসরণ কোণ কত 90 ডিগ্রি কিন্তু এই পর্যন্ত আসতে হলে কি আপতন কোণ কি এই ঠিক থাকবে 28 এর জন্য 45 কিন্তু এখন যদি এখানে 90 ডিগ্রি হয় তাহলে এই 28 কি থাকবে এটা পরিবর্তন হবে না তো কতটুকু পরিবর্তন হবে সেটা তোমাকে বের করতে হবে এটা বাড়াইতে হবে না কমাইতে হবে বাড়াইলে কতটুকু বাড়াইতে হবে কমাইলে কতটুকু কমাইতে হবে সেই বিষয়টা কথা কি ক্লিয়ার এখন কি ক্লিয়ার বুঝছো আচ্ছা তাহলে আমরা কলমতে পাই কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ আমরা পাইছিলাম না কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ এটা পাইছিলাম কত দেখো এই পাশের কতে বলছিলাম কত পাশের কত এটা আমরা পাইছি দেখো কলমতে পাই এটা আমরা লিখবো ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করো এভাবে আলো আসতে প্রতিফলিত দেখো প্রতিফলিত হলে এই যে এবি বরাবর আলো প্রতিফলিত হলে প্রতিসরণ কোণ হবে থিটা টু সমান কত 90 ডিগ্রি ঠিক আছে না ওই যে প্রতিসরণ কোণ কত হবে 90 ডিগ্রি কথা ক্লিয়ার দেখো একা সহজ দেখো অঙ্ক প্রশ্ন দেখলে ওরা অনেক কি নাকি অঙ্ক করি একারে ক্লিয়ার সহজ সেই এক ক্লিয়ার অঙ্কটা করবো আবার ওই দেখো এখন এই দেখো সেই আপাতন করেছে গ্লাস থেকে দেখো কাছ থেকে কি বাইরে গেছে না ওই যে জিটা এর সঙ্গে sin থিটা 1 ভাগ কত sin থিটা 2 এখন মান বসাও এই sin এই যে এটুকুর মান আমরা জানি না জানি sin থিটা 1 এর মান আমরা বের করব এই থিটা 1 এর মান বের করব এই sin থিটা 2 এর মান থিটা 2 এর মান কত 90 ডিগ্রি আমরা জানি তাই না জানি এই দেখো মান বসাইলাম 90 ডিগ্রি বসাইলাম sin 90 ডিগ্রি মান কত 1 sin 90 ডিগ্রি মান কত 1 sin 90 ডিগ্রি মান 1 যদি হয় তাহলে sin থিটা 1 সমান কত এই 0.664 এরপর কি এইখান থেকে আমরা কি থিটা 1 sin এর পাশে গেলে কি হবে sin ইনভার্স হয়ে যাবে কি হবে sin ইনভার্স এর মান বের করব মান বের করলে কত হয় 41.61 ডিগ্রি এখন আমাদের কি আপতন কোণ কত হইছে 41 না যদি বলতো যে ক্রান্তি কোণ কত 90 ডিগ্রি হলে কি ক্রান্তি কোণ হয় না 90 ডিগ্রি হলে কি হয় ক্রান্তি কোণ হয় তো সবসময় 90 ডিগ্রি ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ সবসময় কি মানে r2 এর মান থিটা 2 এর মান সবসময় কি ধরবো 90 ডিগ্রি ধরবো তাহলে আবার 1 হয়ে যাবে তাহলে আমরা এখানে কি ক্রান্তি কোণ বের করতে পারবো এখন বলা হয়েছে যে আপতন কোণের দেখো এবার আজ থেকে আপতন কোণের কিরূপ পরিবর্তন এটা তুমি এক কথা লিখলেও পারো অথবা কি আমরা করে দিতে পারি ভাবে দেখো যে এবি বরাবর আলো আসলে আপতন কোণের মান এটা থেকে এটা বিয়োগ করতে তাহলে 61 ডিগ্রি কি বৃদ্ধি করতে হবে কথা কি ক্লিয়ার এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে কিনা বুঝছো এই উত্তরটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো এর চেয়ে সহজ ভাবে কিভাবে করে আমি জানি না এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো ভালোভাবে খেয়াল করো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো আমাদের লাইভে এখন 9 জন আছে জানি না দেখো তারা অনেক ফ্রি অনেকে যদি কেউ ক্লাস করে তো ভালো কথা নাকি এর চেয়ে ভালো ক্লাস খুঁজে পাবো না দ্বিতীয়টা পাবা তোমরা বুঝছো এটা ক্লিয়ার হয়েছে না অধ্যায় মনে করো অনেক কি ক্লিয়ার হয়ে গেছে আজকে নাকি ক্লিয়ার হয়েছে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়েছে হয়েছে না এখন একটা কাজ দেবো একটা কাজ করবো বাড়িতে কথা কি বলছো এইটা একটু তুলছো তোলার পরে কি আর তো খোলানো হয়েছে পরে হয়েছে কি এবি বরাবর আলো আসতে হলে আপতন কোণ কিরূপ পরিবর্তন করতে হবে নাকি করো এখন দেখো এখনো যদি বলো যে স্যার আমার এই ছেলেরা আব্দুল্লাহ শোনো এখনো যদি বলো যে স্যার আমাকে ওইখানে একটু বুঝে আমি এখনো কিন্তু বুঝে দিতে রাজি আছি কিন্তু আমি আজকে পড়া দেবো কালকে এসে বলবা স্যার বুঝি না এটা হবে না আজকে সময় নষ্ট করবা সময় নষ্ট করে আর সময় নাই ঠিক আছে কালকে এসে করবা কি কিছু আছে ছেলেরা কি করে ওরা না পড়াশোনা করে ঘুরে আর কি করে পড়াশোনা না করে ঘুরে আর কি করে খেলাধুলা করে পড়াশোনা করে না পরে বলে যে কি আমি ওই পারি না আমরা মিথ্যা বলে এরকম আছে আমি জানি তো এরকম আছে পারি না বুঝি না কিন্তু আসলে সে চেষ্টাই করে নাই আসলে সে কি চেষ্টাই করে নাই যে চেষ্টা করতো তাহলে কি হয় তাহলে অবশ্যই সে পারতো কথা কি বলছি বুঝছো কি পারবা এটা পারবা কথা কি বলছি বুঝছো এখন একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেবো যেটা দেখবা কি এই আমি দিব এরপরে দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিব যেটা দেখবা কি তোমরা করতে বললে দেখো তোমাদের ক্লিয়ার একা সহজ
সহজ এবং গুরুত্বপূর্ণ নাকি? তাহলে এখানে কিন্তু হলো লেন্সের অঙ্কগুলো লেন্স রয়েছে নাকি? এটা দ্বিতীয় পার্ট কি? লেন্স। আলোর প্রতিসরণের দ্বিতীয় পার্ট কি? লেন্স। এটা আমরা কি এতক্ষণ কিন্তু এই আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করছি, আলোচনা করলাম, অঙ্ক করলাম, ঠিক না? আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করছি। এরই আরেকটা পার্ট আছে লেন্স সম্পর্কে আলোচনা। এই লেন্স সম্পর্কে আলোচনা পরবর্তী আর এক ক্লাসে করবো। বুঝলেন? বলো। এটা ক্যালকুলেশন এই করলাম, এইটা এই sin 90 ডিগ্রি সমান কত? 1। তাহলে sin θ 1 সমান কত? 0.644। এবার sin টা এই পাশে গেলে কি হবে? বিপরীত হবে, sin ইনভার্স হয়ে গেল। sin ইনভার্সের মান ক্যালকুলেটর বের করবা। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা কি লেন্সের পার্টটা দ্বিতীয় আরেকদিন করবো, আমরা টাইম দিয়ে কোন দিন করবো, ঠিক আছে? আর দেখো এদিক খেয়াল করো, এখন তোমাদের যে কাজটা খেয়াল করো, একটা কাজ খেয়াল করো, একটা কাজ খেয়াল করো, চিত্রটা আঁকো। দেখো হ্যাঁ দেখো কেন চোখ দেবে, সমস্যা নেই। সাউন্ড না, শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? এখন দেখো এই যে এখানে খেয়াল করো, এটা হচ্ছে যে কাজ ফলক, ঠিক আছে? কাজ ফলক দেখো, কাজ ফলকটা আমার কাছে নাই, তাহলে কাজ ফলক সত্য হতো যে তোমাদের ল্যাবে দেখবে আয়তাকার কাজ ফলক আছে, আয়তাকার কাজ ফলক দেখো। এবার যদি আমরা পরীক্ষাটা করি যে এখানে একটা সুইচ দিয়ে পরীক্ষা করি, তাহলে ঠিক এইভাবে চিত্র পাবো। পরীক্ষা করলে দেখবা তোমরা আলো যখন দেখবা মনে হয় সোজা যায়, কিন্তু যখন ওই অনুযায়ী কি চিত্রটা তোমরা সাজাবা, সাজার পর কাজ ফলক সরাই নেবা, আমরা কি এইভাবে একটা চিত্র পাবো। এটা হলো বাস্তব, ঠিক আছে? এইভাবে দিতে। তাহলে এটা হচ্ছে বায়ু মাধ্যম, কাজ মাধ্যম এবং কি বায়ু মাধ্যম। তোমাকে দেখাই দেবে কি উপরের চিত্রতে গাণিতিক ভাবে দেখা আছে এবি সমান্তরাল পিকিউ। এবি সমান্তরাল কত? পিকিউ। এটা দেখাইতে হবে, কথা বুঝছো? এবি আর কি পিকিউ সমান্তরাল। অর্থাৎ কি বুঝলা? অর্থাৎ বিষয়টা কি দেখো, অর্থাৎ হচ্ছে কি এই এবি কি বায়ু মাধ্যমে না? এই বায়ু মাধ্যম যেভাবে চলতেছে পিকিউ এটা তো বায়ু মাধ্যম, এখানে একইভাবে চলতেছে, তোমার দেখাইতে হবে। এন্ড কিভাবে দেখাবে আমি বললে তো হয়ে যায়, কিন্তু বলবো না, তোমরা নিজেরা দেখবা যে কিভাবে এটা করা যায়। এবি সমান্তরাল কত? পিকিউ। এটা তোমরা করবা, কি বলছো? এটা তোমরা করে আনবা, দেখাবা স্যার এই কারণে এটা সমান্তরাল, আমাকে সেটা প্রমাণ করে দেখাবা, ঠিক আছে? কথা কি বলছি বুঝছো? কথা কি বলছি বুঝছো? তো আজকের ক্লাস এখানে কি সমাপ্ত করি নাকি? পড়াশোনা করবো তো, এদের কমপ্লিট করবো তো, এদের যত ককা আছে সব ককা মতো আছে সব করবা, এবং এই অঙ্কগুলো করবা, এবং এই নিয়মে যত অঙ্ক এবার টেস্ট পেপারে আছে, আমার কথা শোনো, এবার টেস্ট পেপারে যত অঙ্ক আছে সব কিন্তু করবা, প্রত্যেকে করবা, কিন্তু এই নিয়মগুলো দেখে, ঠিক আছে? মনে রাখবে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।